পণ্য বয়কটের একটা ঢাকা আসে, আপনার যে সেক্টরে আছে প্রাণের, এখানে পড়ে কিনা? না, এটার প্রভাব আমাদের এখানে পড়ে না। যেমন আমাদের বেশিরভাগ হলো শিশু খাদ্য। ডেলিভারি হয় না কোন কোন কারণে? সাধারণত ডেলিভারি কম হলে তো প্রফিট কম, একদিন ডেলিভারি না হলেই অনেক বড় একটা প্রফিট কম আসবে। বাড়ি ধরনের কোনো বর্ষণ হয়, আর কোনো কারণ? আর কোনো কারণে হঠাৎ করে গাড়ি নষ্ট হইলে বা হঠাৎ করে ডিএসএল অসুস্থ হইলে কোম্পানির লোকজন খুবই মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে অনেক। শুরু থেকে যখন আপনি ব্যবসা দিবে, যদি তাদের সেলস থাকে 2 লাখ, বলবো আপনাকে 5 লাখ। কমপক্ষে একটা গাড়িতে 10 লাখ টাকা আপনার সেলস হইলে তখন আপনার লাভ হবে। চুরি চামারি হয় কিনা? চুরি তো সুযোগ পাইলেই চুরি করে। ব্যবসা করতে হলে চোরও থাকবো, সাধুও থাকবো, দুজনকে দুইভাবে রাখতে হবে। বাকি পড়ে কিনা ডিলারশিপ ব্যবসাতে? বাকি দেওয়া নিষেধ, তারপরে বাকি প্রায় 50, 60, 70 উপরে মাসে। মাসে। তো ধরেন আপনার একজন ডিএসআর বাকি দিয়ে আসছে, সে চাকরি ছেড়ে দিল, এখন দ্বিতীয়জন গিয়ে সেটা টাকা উঠানোটা কষ্ট হয় কিনা? স্বীকারই করবে না দোকানদার, এমনটা করে কিছু দোকানদার আছে স্বীকারই করবে না যে বাকি দিস। সকল ব্যবসার ক্ষেত্রে একটা টার্গেট থাকে যে আমি 2 বছর এটা করবো, 5 বছর এটা করবো। ডিলারশিপ ব্যবসা কি এই ধরনের টার্গেট নিয়ে করা সম্ভব কিনা বা করেন কিনা? ডিলারশিপ ব্যবসা এই ধরনের টার্গেট নেওয়া সম্ভব না, কারণ ডিলারশিপ ব্যবসা আপনি যে কন্টিনিউ করেই যাবেন এরকম সম্ভব হয় না। ইতুরি কাটা পণ্য তো ড্যামেজ, এটার রিটার্ন নেয় না? এটা ইঁদুর কাটা পণ্য প্রাণ কোম্পানি রিটার্ন নেয় না, কিছু কিছু কোম্পানি নেয়। দৈনিক 3-4 বার টিএসএম একটা এসআর এর সাথে মিটিং করে। টিএসএম দৈনিক এটা খোঁজ খবর নেয়? দৈনিক খোঁজ খবর নেবে। যতগুলো কোম্পানির সাথে ব্যবসা করতেছেন, সব থেকে ভালো বিহেভিয়ার কোন কোম্পানির? বর্তমানে আর কি আছে, ব্যাংক, প্রাণ কোম্পানি, মেটাডোর। কোম্পানি বেইমানি শব্দটা ব্যবহার করাটা কেমন হয়, যে করে কিনা এমনটা? যে মনে করেন যে আপনাদের প্রতিষ্ঠিত হইলো, পরবর্তীতে ভালো আপনি ইনভেস্ট করতে পারতেছেন না, আপনাকে একটু সুযোগ সুবিধা না দিয়ে অন্য কাউকে দিয়ে দেয়, এমনটা করে কিনা বা হয় কিনা? এরকম করে যে কোম্পানির ডিলারে বেশি প্রাধান্য দেয় ওই কোম্পানি খুব তাড়াতাড়ি আগাইতে পারে। ব্যবসাটা হলো যে সবাইকে নিয়ে আমি আমার কাস্টমারকে জিতাবো, কাস্টমার আমার কাছে এমনিই আসবে। ব্যবসা যারা কিনা আপনার বুঝে, তারা তো ব্যবসা ছাড়তে চায় না। লস হওয়ার আগ পর্যন্ত কেউ ব্যবসা ছাড়ে না। আমি যাচাই করলাম নাকি কত টাকা কিনলাম, কত টাকা বিক্রি করতেছি, এসআরের কথাই ভিত্তি করে প্রোডাক্টটা আমি বিক্রি করা শুরু করে দিলাম। এখন আমি যা কিনছি তাই বেচি, তাহলে আমার লাভ হলো না? চাইলে নাম হ্যাঁ, আপনার তো লস। আরও ডিলারশিপ ব্যবসা যদি কেউ ছাড়তে চায়, ডিলারশিপ ব্যবসাটা কতটা সহজ যে আমি ব্যবসা ছেড়ে দেবো, আমি পজিটিভ বের করে নিয়ে চলে আসবো? এটা সহজ যখন কিনা মার্কেটে আপনার যে গ্রুপটা আছে, আপনার কাছে যদি মার্কেটে জনাব মোহাম্মদ আওলাদ হোসেন প্রায় 10 বছর ধরে যিনি সাফল্যের সঙ্গে ডিলারশিপ ব্যবসা পরিচালনা করে আসছেন, আমাদের সাথে শেয়ার করেছেন তার ডিলারশিপ ব্যবসা সফলতার গল্প। ডিলারশিপ ব্যবসা সম্পর্কে আদ্যপন্ত বিস্তারিত জানতে এই এপিসোডটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। Before we start our conversation, we ask you one question. That question is the কাজী গ্রুপের 2টা পণ্য যেটা আপনার কাছে ছিল, একটা হলো মিস্টার উইট পাউডার আর একটা হলো ইগল কয়েল, না? এই 2টা ছিল আপনার কাছে। কেন আপনি এই 2টার ব্যবসা ছেড়ে দিলেন কেন? কারণটা কি? কারণ হইল আপনার এই ব্যবসাটা মোটামুটি আমি প্রায় 6 থেকে 7 বছর যাবত চালাইছি। চালানোর পরে মাঝখানে 2টা এসআর ছিল, 2টা এসআরই আপনার প্রায় 5 থেকে 6 লাখ টাকা বিক্রি করতো। আচ্ছা, প্রত্যেক মাসে 2জন এসআর? 2জন এসআর। হ্যাঁ। তাদের এক একজনের টার্গেট ছিল আপনার 3 লাখ টাকা করে। ওনারা সপ্তাহে একদিন এক মার্কেট যেত আর কি, তার সপ্তাহ 7 দিনে 6 দিন, শুক্রবার দিন বন্ধ। ওনাদের এই 3 লাখ টাকা টার্গেট, মাসিক 26 দিন। আচ্ছা, 3 লাখ টাকা এক একজনের টার্গেট মাসিক 26 দিনে। আচ্ছা, ওইখানে সপ্তাহে আবার শুক্রবার বন্ধ আছে, শুধু সপ্তাহে 6 দিন কাজ করে। এক এক দিন ওই 3 লাখের ভাগ করে 26 দিনে যত টাকা আসে, ঠিক তত টাকা সপ্তাহে ভাগ করে আবার যত দিনে বা সপ্তাহে কত টাকা আসে, ওইরকম একটা টার্গেট নিয়ে তারা বাইরে। আচ্ছা। তো এরকম সেলস করতেছে, মোটামুটি 5-6 লাখ টাকা বিক্রি করতে প্রত্যেক মাসে। তাদের কিছু পাউডারও ছিল, 2 কেজি মিস্টার হোয়াইট ছিল, ওইটার সাথে একটা বালতি ফ্রি ছিল। যখন বালতিটা ফ্রি ছিল প্রথমত, তখন ওই প্রোডাক্টটার অনেক দাম কম ছিল আর কি। মোটামুটি কাস্টমারের আয়ত্তে ছিল, কেনা বেচা করার জন্য দোকানদারের সুবিধা ছিল, কাস্টমারও ভালো আগ্রহ ছিল বালতিটা নেওয়ার জন্য। বালতিও মোটামুটি বড় ছিল, 16 লিটার বালতি ছিল 2 কেজি পাউডারের সাথে। তখন আমাদের মোটামুটি প্রায় এই ব্যবসায়িক আস্তে আস্তে বড় হইতে থাকে। যেমন শুরু থেকে আমাদের 900 টাকাও আমাদের পয়েন্টে একজন এসআর সামারি জমা দিছিল। আচ্ছা, তারপর ওই এসআর পাল্টাইলো, আস্তে আস্তে এসআর আসলো, নতুন হলো, পুরান হলো, এরকম করতে করতে 1.5 লাখ 2 লাখ একসময় পাউডার আসলো, বালতি আসলো, সিপির মাল আসলো, ফ্রি আসলো। তখন 6 লাখ টাকা বিক্রি করে। আচ্ছা। হঠাৎ করে ওইটা মোটামুটি 2 বছর যাবত চলছে আর কি এরকম ব্যবসা। আচ্ছা, চলতে চলতে তা আপনার এই
দুই বছর যাওয়ার পরে ওই প্রোডাক্টটার দাম বাইরে যায়, কোম্পানির দামটা বাড়ায় দেওয়াতে কিছুটা এফেক্ট পড়ে আর কি সেলস করতে। স্যারদের সমস্যা হতেছে, যেমন দোকানদার তেমন একটা নিতেছেন আর কি। পাশাপাশি অন্য একটা কোম্পানি আসছে, এই ওনারাও 2 কেজির সাথেই দেয়, বালতি দিত আর কি। বালতি দিত প্রায় 20 লিটার, আমাদের 16 লিটার, ওনাদের 20 লিটার। ওনাদের প্রাইস আমাদেরটা চাইতে তুলনামূলকভাবে খুবই কম, মোটামুটি 50 টাকা কম, সাশ্রয়। তো দোকানদার কি বলে যে পণ্য যেরকমই হোক, পণ্য যদি আপনার এই কার্যক্ষমতা একটু কমও থাকে, তো বালতি একটু বড় পাচ্ছে বা পুরস্কার একটু বড় পাচ্ছে, পুরস্কারটা বড় কিছু পোষায় নিতেছে। এই জন্য আর কি দোকানদার বিক্রি করতে আগ্রহী, এমনকি কাস্টমারও নিতে আগ্রহী হয়। তখন আমাদের সেলসের কিছুটা এফেক্ট পড়ে গেল। আস্তে 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 দেখা যায় আমাদের সেলস যেই 6 লাখ টাকা ছিল, এটা কমতে 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 4 লাখ টাকার ভিতরে চলে আসলো। কারণটা কি বললেন যে আপনার প্রোডাক্টের দাম বাড়াইছে, প্রোডাক্টের দাম বাড়ছে, কোয়ালিটি কি কমে? কোয়ালিটি আমাদের ঠিক যাই ছিল তাই ছিল, কিন্তু প্রোডাক্টের দাম বেড়ে গেছে। দাম বাড়ার কারণে সেল কমে গেছে। সেলস কম কারণ হলো মিস্টার হোয়াইট এটার প্রতিদ্বন্দ্বী গ্রুপ অনেক আছে। আচ্ছা, হ্যাঁ। আর ডিটারজেন্ট তো গ্রুপের অভাব নেই, অনেক গ্রুপ আছে। যেমন এটার প্রথম রানিং প্রোডাক্ট হলো রিন পাউডার, হ্যাঁ, রিন হোয়াইট ডিটারজেন্ট আর কি যেটা বলে। রিং আছে, ঘড়ি আছে, ঘড়ির সাথে এটা নেই, কারণ এটার আরেকটা আছে প্রতিদ্বন্দ্বী হলো এই কোহিনুর কেমিক্যালের ফার্স্ট ওয়াশ। হ্যাঁ। ফার্স্ট ওয়াশ আমাদের এলাকায় ব্যাপক চাহিদা, আচ্ছা, ঋণের চাইতেও বেশি চাহিদা ফার্স্ট ওয়াশ। আচ্ছা। তো ওই কোম্পানির সাথে পাল্লা দিয়ে চলতে গেলে অবশ্যই মানে ঠিক থাকতে হবে, মানও ঠিক থাকতে হবে, মানও ঠিক থাকতে হবে। বালতি দিলে তার মানুষ শুধু বালতি মানুষ খায় না, বালতি খেয়ে মানুষ ডিটারজেন্ট পাওয়ার জন্য বা কাপড় ধোয়ার জন্য। আপনি বালতি ধরাই দিতেছেন, যতই বড় বালতি দেন, কাপড় যদি পরিষ্কার না হয় তাহলে তো আর হবে না। আবার প্রাইসটাও একটা বিষয় আছে। আচ্ছা, বিষয়টা বুঝলাম। এখন আমরা র্যান্ডমলি আলোচনার ভিতর প্রকাশ করতে পারি, সেটা হলো যে কতদিন হইতেছে ডিলারশিপ ব্যবসা শুরু করছেন? ডিলারশিপ ব্যবসা শুরু করেছে প্রায় 7-8 বছর হইবে আর কি। আচ্ছা, 7-8 বছর। কীভাবে আসলেন ডিলারশিপ ব্যবসায়? আসার তো অনেকগুলো কারণ আছে। যেমন প্রথম আমি ছিলাম সিঙ্গাপুরতে যখন আমি চলে আসি তখন ইচ্ছা পোষণ করছি আগের থেকে যে যদি আমি সিঙ্গাপুরতে চলে যাই দেশে, ইনশাল্লাহ ব্যবসা করবো আর কি। ব্যবসা যেহেতু সুন্নত, ইসলামিক দৃষ্টিতে খুব ভালো একটা সেবামূলক কাজ, অবশ্যই। এমনকি এই দেশেতে ব্যবসা বাণিজ্য করতে বলে অনেক ভালো নামদাম আছে, তো মোটামুটি ফ্যামিলি নিয়েও থাকা যায়। ওই ইচ্ছাকৃতভাবেই আমি সিঙ্গাপুর থেকে চলে আসলাম। আসার পরে আমি দোকান নিলাম, কলাতিয়া বাজারে মুদি দোকান নিলাম। এই মুদি দোকান নেওয়ার সময় আমি বিভিন্ন এসাদের সাথে কথা বলতাম আর কি। যেমন ওনারা যে অন্য অন্য কোম্পানির এসার আছে, তাদের ডিলার আছে, তাদের যে ব্যবসাটা, ডিলারশিপ ব্যবসাটা কেমন। দেশে এসে ব্যবসা করার উদ্দেশ্য ছিল ডিলারশিপ ব্যবসা? না, ব্যবসা যে কোনো ব্যবসা হলেই চলে। মূলত সারা জীবন ভরা ইচ্ছেই করতাম যে হয় ইলেকট্রিক্যালের ব্যবসা করবো, নয়তো এই ফেব্রিক্সের ব্যবসা করবো আর কি। যেটা আল্লাহ যেটা কপালে রাখছে ওইটাই। আচ্ছা, তো মুদি ব্যবসাটা নিলাম কলাতিয়া বাজার থেকে আপনার বিভিন্ন আসাদের সাথে কথাবার্তা যে ডিলারশিপ ব্যবসা কেমন। ওনারা বলতো যে ভালো ভাই, নিতে পারেন এই সেই। আস্তে 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 এরকম করতে করতে যেমন প্রাণ কোম্পানি একজন এসার ছিল, মোহাম্মদ রুবেল মিয়া নাম। আচ্ছা, তো তার কাছ থেকে মাল নিতাম। যেমন সরিষার তেল আছে, প্রাণ কোম্পানির অন্যান্য মশলা আইটেম আছে যেগুলা, বিরিয়ানি মশলা, যাক অনেক প্রোডাক্ট নিতে তার সাথে কথাবার্তা বলতাম আর কি। যে তো বয়সে আমার মোটামুটি জুনিয়র, 3-4 বছরের জুনিয়র। তো তার সাথে কথাবার্তা বলতাম যে ব্যবসা নিলে কেমনি কি। তখন হ্যাঁ বলতো আর কি যে ভাই যদি ব্যবসা কোনোটা আসে তাহলে আপনাকে আমি জানাবো। এরকম মনে হয় অফার দিল। তারপর অফারের সাথে সাথে উনি বলতেছে যে ভাই আমি যে জায়গায় বর্তমান ব্যবসা আছে ওই ডিলারের সাথে তো আমার বনাবন্দি হচ্ছে না, তাই ডিলার স্টকে দিচ্ছে না তেমন একটা। আবার আমি সেলসও তেমন করতে পারছি না। কী কারণে? যে প্রোডাক্ট যথাযথ আমাদের প্রোডাক্ট গোডাউনে থাকে না। আচ্ছা, পর্যাপ্ত না থাকার কারণে সেলস বেশি একটা হচ্ছে না। এমনকি কোম্পানিতে অনেক চাপ আসতেছে সেলস না হওয়ার কারণে। আবার ডিলার তেমন একটা আগ্রহী হচ্ছে না যে ব্যবসা করার জন্য, একটা চাপের ভিতরে ছিল। তখন বলছে যে ভাই তাহলে আপনি একটা আমাদের হোলসেল কোড খুলেন। হোলসেল যেটা বলে আর কি, হোলসেল ডিলারশিপ। আচ্ছা, এটা আমি মার্কেটিং করতে পারবো না, শুধু হ্যাঁ অর্ডার কাটবো, যে আমি দোকান থেকে বিক্রি করতে পারবো। আচ্ছা, তারপরে হ্যাঁ মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় অর্ডার কাটতো, ওইখানে মাল পাঠাইতাম। আচ্ছা, তখন একটা দিয়ে আর হচ্ছে না, একটা দিয়ে আমার লসের পর্যায়ে। হ্যাঁ, তখন আরেকটা দোকান ছেড়ে দিয়েছেন? তখন মুদি দোকান আমার আছে। মুদি দোকান থাকাকালীন আমি সকল ব্যবসা নিয়েছি, মোটামুটি 7-8টা ব্যবসা নিয়েছি, সব মুদি দোকান থাকাকালীন অবস্থা। আচ্ছা, এমনকি
তখন তার সাথে আবার পুনরায় করলাম, আলাপ সালাপ করলাম যে ভাই এভাবে তো হচ্ছে না, তো ব্যবসা তো লস হচ্ছে, তেমন হ্যাঁ তেমন একটা বিক্রি করতে পারেন। আর পাশের যে ডিলার ছিল আগের, ওই ডিলারটাও জানলো যে ওনারা আরেকটা হোলসেল ডিলার দিছে, তখন ওই ডিলার তো অনেক রাগান্বিত হয়ে গেল। তারা আমাদেরও মোটামুটি ডেলিভারি বন্ধই, প্রোডাক্ট আমার প্রায় 2 লাখ টাকার গোডাউন স্টক ভরে রয়েছে। তখন তার স্যারের সাথে কথা বললাম, টিএসএম, আমরা একটা গ্রুপ নিলাম, স্ন্যাকার গ্রুপ। আচ্ছা, স্ন্যাকার গ্রুপে তখন একটা গাড়িতে একটাই গ্রুপ বেরায়। এই গ্রুপ নেওয়ার প্রায় 1 সপ্তাহ পর একটা স্ন্যাকার এটা কোন কোন বিষয়ে? প্রাণের? প্রাণের, আচ্ছা, প্রাণের স্ন্যাকার গ্রুপ বলে আর কি, ওইটা নিলাম। যেমন তাদের তখন প্রোডাক্ট ছিল হিট প্রোডাক্ট, মোটু পাতলু, লবণের খাদ্য, চিপস, ওটার ভিতরে থাকে, খেলনা থাকে। আচ্ছা, তো ওটা নেওয়ার পরে ব্যবসা শুরু করলাম। নতুন একটা এসআর আসলো, প্রত্যেক মাসে হয়তো 1 লাখ টাকা বিক্রি করছে, আচ্ছা, 1 লাখ 1.5 লাখ। তো তখন তো তেমন একটা প্রফিট হচ্ছে না আর কি, তেমন 1 লাখ টাকা আমাদের লাভ হবে 6,000। আমার ডিএসের বেতন ছিল 10,000 টাকা, আমার গোডাউন ভাড়া ছিল 2,000 টাকা। আচ্ছা, তা মোটামুটি লস, লস। তেমন একটাই নেই। আস্তে আস্তে বিক্রি করতে 2 লাখ 1.5 লাখ এরকম বিক্রি করে। তখন কি করলাম, ওটা যখন হচ্ছে না, তাহলে আবার অন্য একটা গ্রুপ নিলাম ওটার সাথে। ওর সাথে গাড়ি বাড়াইলেন আর কি? গাড়ি বাড়াই নি তখনও, গাড়ি একটাই? গাড়ি একটাই। আচ্ছা, আরেকটা গ্রুপ অ্যাড করলাম, অ্যাড করার পরে মোটামুটি কিছু চলে। এরকম করতে করতে চলতে চলতে মোটামুটি আমি তো দোকান করে আর এই ব্যবসা করি। দোকান হইলো কলাতিয়া, আমার গোডাউন হইলো নতুন বাজার। আচ্ছা, তখন দুটাই 3 কিলোমিটার আর কি পার্থক্য। তখন 2 ব্যবসা একসাথে করা মোটামুটি চাপ হচ্ছে না, চাপ হচ্ছে। হওয়ার কারণে আমি প্রায় টাইমে ডিসিশন মাথায় আসে আর কি, যে ব্যবসা করুম না, হয়তো মুদি ব্যবসা করবো না, নয়তো করুম না আর কি, এই ডিলারশিপ ব্যবসা করুম না। পরে আলোচনা করে মনে মনে যেই নিজের সাথে বিবেচনা করে বাইর করলাম যে এই ডিলারশিপ ব্যবসাটা আর কি করুম না আর কি। তো তখন মনে স্থির করলাম আর কি যে ডিলারশিপ ব্যবসাটা করবো না, আমি আস্তে আস্তে চাপে ফেলাম, যেহেতু লাভ হচ্ছে না। তখন ওই যে মশলা যে এসআর ছিল, তখন হ্যাঁ আমার ফোন দেয় যে ভাই আমি তো কোম্পানি চাকরি করুম না, তো আপনার ব্যবসা যদি আমি দেখাশোনা করি, আচ্ছা, বা আপনার সাথে থাকলাম, আমি একটা কোম্পানি চাকরি করবো আর আপনার ব্যবসা আপনি দেখাশোনা করুন। আচ্ছা, এই পর্যায়ে যদি আমি আসি, তাহলে আপনি কেমন? আমি বলছি যে যদি আপনি আসেন করেন, তাহলে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি তো পারতেছি না, আমি আমার জন্য সুবিধা হয়, সুযোগ সুবিধা। হ্যাঁ, আর তখন এই আসলো, আসার পরে আস্তে আস্তে একটা ব্যবসা শুরু করলো আর কি। যেমন আগে যেহেতু আমি আসতাম না সকালবেলা, আমার ছোটো ভাই দিয়ে মাল মিলাই দিত, তখন টিএসআররা এসআররা মিললে কিছু চুরি করতো আর কি। আচ্ছা, এই কথাটা আমি আপনার জিজ্ঞেস করার ভিতরে ছিলাম। আমি যখন ডিলারশিপ ব্যবসা নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম প্যান্ডামিকের পরে, করোনার পরে, তখন আপনার কাছে পরামর্শের জন্য আসছিলাম। তখন আপনি একটা কথা বলছিলেন যে ডিলারশিপের ব্যবসা হলো মানে পয়সা হিসেব করা ব্যবসা, মানে পয়সা হিসেব করে করে টাকা বানাইতে হয়। এবং তখন আপনি বলছিলেন যে এই ডিএসআর আর এসআর দুজন মিলে আর কি মানে মালিকরে ঠকায় আর কি, ডিলারের ব্যবসা যে ওনাকে ঠকায়, মানে জিনিসটা কেমন একটু এক্সপ্লেইন। ডিএসআর সবসময় হলো ডিলারের লোক, এসআর হলো কোম্পানির লোক। আপনার ডিলারশিপ ব্যবসা করতে হলে অবশ্যই ডিলার আপনার লাগবে, ডিএসআর লাগবে। আচ্ছা, ডিএসআর ছাড়া ডিলারশিপ ব্যবসা করা সম্ভবই না। আচ্ছা, যেমন এসআর অর্ডার কাটলো আর ডিএসআর ডেলিভারি দেবো ব্যান গাড়ি দিয়ে। একজন ডিলার তো আর ওই ব্যান গাড়ি চালাইয়ে মাল ডেলিভারি দেওয়া সম্ভব না। যদিও সম্ভব হয়, তার অন্যান্য কাজ করা সম্ভব না, যেমন ব্যাংকে অনলাইন দেওয়া সম্ভব না, কোম্পানির মাল আসলো মাল নামানো রিসিভ করা সম্ভব হচ্ছে না, বিভিন্ন ঝামেলা আর কি। আর ডিএসআর ছাড়া আপনি চলবে না। কোম্পানির এসআর যদি কিনা আপনার 1 সপ্তাহ নাও থাকে, কোম্পানি তেমন একটা চাপ নাই বলতে ওনারা ধীরে ধীরে গতিতে কাজ করে। যদি আপনার কোনো কারণবশত এসআর 1 দিন বা 2 দিন ছুটি কাটাইলো, তখন কোম্পানি টিএসএমরা আছে, ম্যানেজার আছে, অনেক চাপাচাপি যে ভাই আপনার ডিএসআর নাই, সেলস খারাপ হচ্ছে, এই সেই নানান কিছু। এরকম করতে করতে মাস শেষে দেখা গেল যে তারা টার্গেট দিয়েছে 3 লাখ বা 5 লাখ, টার্গেট হইতে 50,000 টাকা শর্ট বা 1 লাখ টাকা শর্ট। তখন বলে যে ভাই আপনার ডিএসআর ছিল না, এই জন্য তো টার্গেট হয়নি। আপনি কি করেন, আপনি আপনার আমাদের টার্গেটটা করিয়ে দেন। যদি আমার কোনো লাভ না হয়, তারপরে চাপাচাপি অনেক প্যারা, কোম্পানি থেকে চাপ। টার্গেটটা কিভাবে করবেন পরে করে দেন? করে দে বলতে ধরেন আমি ব্যবসা যখন শুরু করলাম, তখন 3 লাখ টাকার একটা প্রোডাক্ট আমি ইনভেস্ট করলাম আর কি, একটা গ্রুপে। ইনভেস্ট করার পর ওই আমি কোম্পানি 3 লাখ টাকার মাল আমার ঘরে দিল। তারপর সারা মাস ভরা তারা যা বিক্রি করবো, ঠিক ওই বিক্রির টাকাটা আমি প্রত্যেক সপ্তাহে, কিছু কোম্পানির 1 দিন শিডিউল, কিছু কোম্পানির 2 দিন শিডিউল। প্রাণ কোম্পানি 2 দিন, এই 2 দিনই আপনার সোম আর বৃহস্পতিবার
অনলাইন করা লাগে। অনলাইন করলে ওনারা মঙ্গলবার দিন এবং শুক্রবার দিন বা শনিবার দিন মাল পাঠায় দেয়। তো মাল পাঠায় দিলে আপনাদের সারা মাসে বিক্রি করলেন, ওই মালগুলো দিয়ে দিলেন, দেওয়ার পরে লাস্টে যে ক্লোজিং আসলো, এখানে আমি একটু ক্লিয়ার হই যে কোম্পানি যেমন টাকাটা দেন, কোম্পানির টাকা দেন, তো আপনি তো প্রথমে আগে টাকা অনলাইন করেন। ধরেন আমি নতুন ব্যবসায়, আমি কিছু বুঝি, এখন আমি মনে করেন যে আমার কি, ধরেন একটা কোম্পানির সেলস আছে ধরেন 5 লাখ টাকা, একটা প্রোডাক্ট আছে তাদের যেটা 5 লাখ টাকা সেল আছে। এখন আমি যদি এই 5 লাখ টাকা নিতে চাই, 5 লাখ টাকা মাল নিতে চাই, তাদের সেল আছে, তারা কি 5 লাখ টাকা করলে মাসের শুরুতে 5 লাখ টাকার মাল দেয় এমন বিষয়টা? আপনি যখন কোড খুলবেন, কোম্পানির যে প্রতিশ্রুতি দিলেন যে আমি 5 লাখ টাকা আপনাদের স্টক দিব, ঠিক আপনার 5 মাসে লাখ মাসে টাকা এটা কি মাসে? মাসে না, তাহলে এটা ওয়ান টাইম, আপনি একবারে দিবেন স্টক। আচ্ছা, এটা যখন আপনার নামে কোড হইলো একটা, কোম্পানির কাছে আপনার নাম হইলো, আপনার প্রতিষ্ঠানের নাম আছে, আপনার নামে একটা কোড আছে, আচ্ছা, এই সিরিয়াল নাম্বার আর কি যেটা বলে, যে এই কোড অনুযায়ী আপনার ওই কোডে টাকাটা ঢুকাইবেন, অনলাইন করবেন। অনলাইন ধরেন 5 লাখ টাকার ওনাদের সাথে ইলো কন্ট্যাক্ট হলো যে আমরা সেলসের 60%, যদি 6 লাখ টাকা হয় তা 3,60,000 টাকা স্টক দিবেন সেলস যেটা হয়। যদি 10 লাখ হয় তাহলে 6 লাখ টাকা স্টক দিবেন, সেলসের 60% দিবেন আর কি স্টক। আচ্ছা, তো ওই অনুযায়ী ওনাদের স্টক নেয়। আচ্ছা, ওই ধরেন 5 লাখ 6 লাখ যা লাগে আপনাদের একটা বলছি যে আমরা এত লাখ টাকা সেলস হইবে, আচ্ছা, আপনাদের কাছ থেকে স্টক নেব, ওই স্টক পরিমাণ আপনি অনলাইন করতে হবে প্রথম দিনই। আচ্ছা, তারপরে দেওয়ার পরে ওনারা মাল আপনার গোডাউনে পৌঁছায় দিব। আচ্ছা, অনলাইন করার 2-1 দিন পর। আচ্ছা, ওই প্রাণ কোম্পানি কিছু আনডেলিভারি থাকে, ধরেন আপনার 5 লাখ টাকা অনলাইন করছেন, ওনারা 4 লাখ 4.5 লাখ বা 3 লাখ 3.5 লাখ এরকম প্রোডাক্ট আপনার গোডাউনে পৌঁছে দিচ্ছে, হয়তো পরে শিডিউলে তো আবার ওই মালগুলো দিয়ে দেবো। অন্য সময় আপনার 1 সপ্তাহ আবার যা বিক্রি করবেন ওই টাকাটা আবার অনলাইন দিলে ওই একই সাথে আবার মালগুলো চলে আসবে আর কি আপনার গোডাউনে। এরকম আর কি স্টক এটা দিবেন সেলস অনুযায়ী। যদি আপনার সেলস কোনো সময় বাড়লে আবার কিছু বাড়াই দিবেন, ওনারা চাপ দিব যে বাড়াই দেন। আচ্ছা, সেলস যখন বাইরে যাবে তখন আপনি নিজের থেকে ইচ্ছাকৃতভাবে স্টক বাড়াই দিবেন। আচ্ছা, স্টক বাড়ানোর কারণ হলো যে যদি আপনি সেলস বাড়তে দেখেন, তখন যদি প্রোডাক্ট ঘরে না থাকে অবশ্যই তো আপনার এই সেলসটা কম হবে। তো ওই সেলস হইলে আপনার লাভ, আপনার খরচ হইব, আপনার সব কিছু দিয়ে আপনার লাভ থাকবে আর কি। আর যদি 1 লাখ টাকা সেলস কম হয়, আপনার কারণে কম হয়, তাহলে তো আপনার প্রায় 6,000 টাকা আপনার কম পাইলেন এক মাসে। তারপরে স্টকের জনিত কারণে কম হইলে আপনার কোনো কোম্পানির কাছে কৈফিয়ত নেই, বা আপনার দোষে যদি কোনো কিছু সেলস কম হয়, আপনার ডিএসআরের কারণে বা আপনার কোনো গাফলতির কারণে, আপনার কোনো কারণে আপনি গোডাউন বন্ধ রাখলেন, সেলস বন্ধ রাখলেন, 26 দিন আপনি 25 দিন করলেন, 22 দিন করলেন, এরকম কোনো সমস্যা হইলে তখন ওই সেলসের যে লাভটা ওনাদের তখন তার ওনাদের বলতে পারবে না যে আপনি প্রতিশ্রুতি দিন আমরা মাসে 10 লাখ বিক্রি করবেন, আপনি তো বিক্রি করলেন 8 লাখ। আচ্ছা, আমি ওই নিচে স্টক হারাইলাম, ওই জন্য পরিশ্রম করলাম, এত কিছু কি করলাম, তারপরে তো আমি ওই পরিমাণ লাভটা পাইলাম না। ওনাদের বলার কোনো অপশন নেই আপনার কাছে, কারণ আপনি নিজের দোষে সেলস কমিয়েছে, আমার নিজের ত্রুটি রয়েছে। হ্যাঁ। আর যদি কোম্পানির দোষে হয় তখন ওরা 9-6 দেবে, হেই বেতেন এই সেই, এই মাসে না ওই মাসে, নানান কাহিনী আছে। কোম্পানির লোকজন খুবই মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে অনেক। শুরু থেকে যখন আপনি ব্যবসা দিবে, যদি তাদের সেলস থাকে 2 লাখ, বলবো আপনাকে 5 লাখ, ভাই আপনার এইভাবে লাভ হইব, এই লাভ হইব, অনেক কিছু বলে আর কি, অনেক লাভ দেখায়। যারা নতুন ব্যবসা করে তখন বিদেশ থেকে ধরেন আসছে, বিদেশ টাকার অভাব নাই, কারণ ব্যবসা হইলেই চলে আর কি, ব্যবসা নিয়ে নিব। ব্যবসা নিয়ে নেব বলতে একজন এসার আছে যারা বিদেশ করে, ওদের মন মানসিকতা খুবই ভালো থাকে। যেমন বাংলাদেশের মানুষের মতো মন মানসিকতা বিদেশিদের নাই, বিদেশিদের ঠকায় না কোনো অভ্যাস নেই, মানুষ ঠকানে, কিন্তু বাঙালির আছে। এখন আমি বাঙালি, আমি 6 বছর সিঙ্গাপুর ছিলাম, ওরা হলো চলাফেরা খুব সাদাসিধে, কোনো চুরিদারি নেই, কোনো কিছু নেই। আপনি যদি 1 কোটি টাকা সাথে করে নিয়ে যান, রাতের 2টা-3টা নেই, নিরাপদ। কোনো লোক আমরা জিজ্ঞাসা করবো না যে আপনি কি নিয়ে যাইতেছেন, এরকম নিরাপদ আর কি। তো এখন আপনি দেশে আসার পরে আপনার মাথায় শুধু ওইটাই খেলে যে আমি ওই দেশেই আছি, মানে ওইরকম পরিস্থিতি আছে, ওইরকম আইন কানুন আছে, মানুষ ওইরকম ভালো। হ্যাঁ, তখন ওই একজন লোক আসলো যে ভাই আপনি এভাবে ব্যবসা নেন, আপনার এরকম লাভ হবে, যদি লাভ না হয় আমার থেকে নিয়ে যাবেন, এরকম প্রতিশ্রুতি দিব। এখন লাভ হলেও না, তা আমি বললাম যে ভাই আপনার আমি 10 লাখ টাকা সেলস করে দেবো, 10,60,000 টাকা আপনার লাভ, আপনি একটা গাড়ি খাটাইলেন। তো সাধারণত কোম্পানি মানে না, এক গাড়ি 10 লাখ টাকা সেলস ওরা মানে না, ওরা মানে 5 লাখ 6 লাখ। 6 লাখ হইলে আপনার বলবো যে 5 লাখ হইলে বলবো আলাদা গাড়ি দেন। আচ্ছা, ওনারা বলে যে যত চাকা তত টাকা আর কি, কিন্তু ডিলারের ভাষ্য অনুযায়ী যত চাকা তত টাকা, ঠিক আছে, কিন্তু লাভ না, লস, এরকম আর কি। গাড়ি বাড়ালে যে লাভ হবে এরকম না, গাড়িও বাড়তে হবে, সেলসও বাড়তে হবে। আপনার কমপক্ষে একটা গাড়িতে 7-8 লাখ টাকা, প্রায় 10 লাখ টাকা আপনার সেলস হইলে তখন আপনার লাভ হবে। যেমন এই 60,000 টাকা লাভ হইলো 6%,
60,000 লাভ হইলে ওইখান থেকে আপনার একটা ডিএসআর খরচ আছে। এখন বর্তমানে ডিএসআর 17,000 টাকার নিচে কোনো ডিএসআর বা 20,000 টাকা নিচে হয় না, খরচপাতি নানান কিছু দিয়ে। 17,000 ডিএসআর পিছিয়ে খরচ হয়ে গেল, আর ভিতরে গাড়ি চার্জিং খরচ আছে, অটো একটা চার্জিং দিতে হলে আপনার যদি ভালো বড় পানি ব্যাটারি হয় 200 টাকা নেয়। আচ্ছা 200 টাকা পার ডে 200 টাকা, মাসে 6,000 টাকা। আচ্ছা তো 6,000 টাকার ওখানে ডিএসআর হইলো আপনার 17,000 টাকা, এখানে কতগুলো 23,000। একটা ভালো গোডাউন নিতে গেলে আপনার কত প্রায় 3-4 হাজার টাকা লাগবে একটা গাড়িতে আর কি। একটা গাড়িতে। 3,000 টাকার নিচে আপনার এক গাড়ির যে একটা যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের এই জায়গা পাইবেনই না, পাইলেও তো আমরা ভাড়া 3,000 টাকার নিচে হবেই না। যে মানে আমাদের এলাকায় চলে, আমাদের নিজের দোকান আমরা ভাড়া দিয়ে রাখছি। তো এখানে এই খরচ আছে। তারপর আপনার ইঁদুরে কাটবো, ইঁদুরে কাটা পণ্য কোম্পানি নিবে না। ইঁদুরে কাটা পণ্য তো ড্যামেজ, এটা রিটার্ন নেয় না? এটা ইঁদুরে কাটা পণ্য প্রাণ কোম্পানি রিটার্ন নেয় না, কিছু কিছু কোম্পানি নেয়। তারপরে নিল কিছু কোম্পানি আছে না, কিছু কোম্পানি নেয়। নেওয়ার পরে আপনি দেখা যায় আপনি মাসে ড্যামেজ দিচ্ছেন 10,500, ওনারা দিতে হয়তো 200, 300, 400 টাকা এমন কম দিয়ে ফেলাইছে। দেয় প্রায় টাইমে কম দেয়, 500 টাকা কম দেয়। প্রাণ যে ড্যামেজ নেয় এই ব্যাপারে তাদের বক্তব্য না, প্রাণের ড্যামেজের ক্ষেত্রে তারা আছে, সতর্ক আছে। যেমন ওনার প্রত্যেক মাসে ওনাদের শিডিউল করা আছে। আমরা যখন ড্যামেজ করি, যে ড্যামেজগুলো মার্কেট থেকে আসে, ওনাদের অনুমতি হইলো যে আপনার প্রত্যেক মাসের শেষের দিকে ড্যামেজ দিয়ে দিবেন। আচ্ছা সারা মাস যা উঠে যেটা ওটার টাকা তারা দিবে না, যেটা ইঁদুরে কাইটে ফেলাইছে ওইটা তার টাকা আমরা ওনারা দিব না। কিন্তু যদি মানে দোকান থেকে ফেরত আসে, দোকান থেকে যেটা ফেরত আসছে ওইটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, হ্যাঁ মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা হাওয়া থাকে না, ওই ধরনের প্রোডাক্টগুলো যেগুলো আছে ওইগুলো আপনি গইনা সফটওয়্যার আছে, সফটওয়্যার এন্ট্রি দিবেন। এন্ট্রি দেওয়ার পরে এটা আবার ওই TSM অ্যাপ্রুভাল দিব। অ্যাপ্রুভাল দেওয়ার পরে আবার যেই আছে আপনাদের ড্যামেজ কিউসি আছে, ওনার আবার একটা গাড়ি আছে। তো তখন ওনারা ফোন দিব যে আপনাদের এলাকায় বা কালকে আসতেছি এই ড্যামেজগুলো নেওয়ার জন্য, তখন ওনারা এসে নিয়ে যাবে। এখন ড্যামেজ দিতে যদি আমরা দেরি করি, ওটা তো কোম্পানির দায় না, কিন্তু প্রাণ কোম্পানি ড্যামেজ প্রত্যেক মাসে নেয়, প্রত্যেক মাসে দিয়ে দেয় টাকা। যদি বেশি পরিমাণ হয়, যেমন 50,000, 70,000, 80,000, 1 লাখ টাকা 4,000 ড্যামেজের পরিমাণ, ওই ক্ষেত্রে ওনারা দেরি করে। যেমন আমাদের মশলা গ্রুপে আমি প্রায় 34,000 টাকা ড্যামেজ দিয়েছিলাম এই গত 2 মাস আগে। ওইখান থেকে 17,000 টাকা পাস হয়েছে, আর 17,000 পাস হয়নি। এখন ওইটার কোনো হুদিসে পেলাম না আর কি, আমি যে আমার টাকাটা কোথায় গেল। আমি TSM ফোন দিলাম, উনি বলছে ভাই কিউসির সাথে কথা বলেন, উনিও বলছে ওনারা আমার এখন যে ভাই কোভিড নিচে এই সে হ্যান তেন নানান কিছু। তো ওই 7,000 আমি এখনও পাইনি। ব্যবসার বয়সে আর কি, যে এবার এরকম একটা মিস্টেক হয়েছে। এখন কী কারণে পাইনি ওইটা এখনও জানা যায়নি, ওনারাও জানাইতে পারে নাই, আমিও পাইনি। কিন্তু আমাদের কোম্পানি ফেরত পান, কারণ আমাদের একবার এমন হয়েছিল যে ড্যানিশের সাথে যত সম্ভব আমাদের এমন হয়েছিল যে তাদের একটা ড্যামেজের টাকা আটকে গেছিলো। তখন ওটা নিয়ে তো তদবির করতে হয়, তদবির না করলে টাকাটা আসলে সহজে আসে না। তো আমরা প্রায় 3 বছর পরে গিয়ে আর কি ওটা তদবির করে আর কি টাকাটা পুরোটাই ফেরত, 30,000 টাকা মতো পুরোটা ফেরত পেয়েছিলাম। আশা করা যায় যে পাইবে না, মানে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। মাঝখানে আপনি যে কথাটা বললেন যে ওই যে আপনার বলবে 2 লাখ টাকা সেল আছে, বলবে যে 10 লাখ টাকা সেল বা 6 লাখ টাকা, মানে সাধারণত ওরা 3 গুণ বাড়ায় বলে। সাধারণত 2 লাখের ওনার 10 লাখ বলবেন না, 2 লাখের ওনার 5 লাখ বলবে, 5-6 লাখ বলবে, 5 লাখ বলবো। আমাদের এমন হয়েছে, আমরা প্রথম যখন গাড়ি বাড়াই, আমাদের ডিলারশিপের ব্যবসা শেয়ারে ছিল, আমি শেয়ারে ছিলাম, যেহেতু কিছু ইনভেস্ট মানে আমরা করতে পারতেছি, তো তখন উনি চিন্তা করলেন যে গাড়ি বাড়াবে। একটা কোম্পানির সাথে কথা হলো যে তারা আর কি মানে তাদের সেলস হলো 6 লাখ টাকা, যদি 6 লাখ টাকা যদি সেল একটা গাড়ি বাড়ানো যায়, তো সেইভাবে আমরা প্রস্তুতি নিলাম, নিয়ে আর কি এইভাবে আর কি গাড়ি বাড়ানো হলো। পরবর্তী যে মানে গাড়ি বাড়ানোর পর আমরা ওইভাবে খোঁজ নিতে পারি না, পরে গাড়ি বাড়ানোর পরে যায় সেলস 2 লাখ 2.5 লাখ, এতটাও করতে পারে না। পরে সে গাড়ি বেচতে গিয়ে মানে অর্ধেক দামও গাড়ি বেচতে পারি না, মানে পুরোটা লস হয়েছে। মানে এই জন্য যারা নতুন ব্যবসা নেবেন, তো সেটা মাঠ পর্যায়ে গিয়ে খোঁজ খবর নেওয়া। আমরা সাধারণত যেটা করি যে কোম্পানি কিন্তু আপনার একদম পুরো ব্যবসা দেওয়ার আগে সে আপনার বাপ ভাই মানে যা করে আপনার হাত পায়ে বুলায় একদম পুরো কোম্পানির নাম সুনাম যে যতভাবে হোক দেখায় টেকা করবে। বিশেষ করে এরিয়া ম্যানেজার যারা থাকে এরা এগুলো বেশি করে, এবং ব্যবসাটা ধরায় দেওয়ার পরে যে হ্যাঁ হয়েছে ত্যান হয়েছে, পরে কিন্তু আপনার হাউতেশ করা ছাড়া উপায় থাকবে না। যদি আপনি প্রবীণ ব্যবসায়ী হন তাহলে তো জানা থাকবে, এটা জানা থেকে সাধারণত, কিন্তু নতুন ব্যবসাটা এই ক্ষেত্রে বড় একটা ধরা খেয়ে যায়। যেটা আপনি বললেন যে বিদেশ থেকে আসার পরে কোম্পানি বলতেছে যে আমার কোম্পানি সেলস আছে 10 লাখ টাকা, কথার কথা 2টা গাড়ি বের করেন, আপনি ব্যবসা নেন। 2টা গাড়ি বের করলেন, আপনি 2জন ডিসার বাও করলেন, আপনি পরে যে দেখলেন যে আপনার সেলসে 4 লাখ টাকা সেলস নেয়, তখন এটা কিন্তু মানে আপনার তো খরচের টাকায় আসবে না, আপনার মানে গাড়ি ভাড়া আপনার ডিএসআরের বেতনটাই আসবে না, এরকম একটা সমস্যায় পড়ে। এই জন্য শুরু থেকে
যারা ব্যবসা নেবো এই বিষয়টা আর কি খুব খোঁজ নেওয়া, আর খোঁজ নেওয়ার ক্ষেত্রে যেটা হতে পারে এই কোম্পানি আগে কার কাছে ছিল। খোঁজ না বলতে আপনার যেই কোম্পানি হলে মানে কোম্পানি যদি ব্র্যান্ডের হয় তখন আপনি তো জানতেই পারবেন যে কোন কোন প্রোডাক্টগুলা হিট আছে, আচ্ছা। কোম্পানির কোন কোম্পানিগুলো ভালো, কোন কোম্পানি মার্কেটে চলে। সাধারণত ভালো কোম্পানি কোনো যে ব্যবসা করে ওই লোক ছাড়ে না, আচ্ছা। কোনো সমস্যা না হলে। যেমন আমাদের যেই গ্রুপটা ছিল শুরু থেকে, আমাদের গ্রুপ ছিল স্ন্যাকার গ্রুপ, 1 লাখ 1.5 লাখ ছিল সেলস, এখন মোটামুটি 16-17 লাখ টাকা এবার সেলস করে। তা আমরা মোটামুটি ওইটার থেকে অনেক লাভ পাইছি, ইনসেন্টিভ পাইছি, প্রত্যেক 3 মাসে একবার পার্টনার অফ প্রোগ্রেসের টাকা পাইছি, বছরে একবার কক্সবাজার এমনকি নেপাল ট্যুরও পাইছিলাম। তো এটা বর্তমানে এখন 6 মাস যাবত আমাদের স্টক মিলে না। মিলে যেমন আমি স্টক দিয়েছিলাম কোম্পানির 7 লাখ টাকা, এখন 2 মাস আগে স্টক পাইছি প্রায় 1.5 লাখ টাকা কম, 5.5 লাখ। ঠিক এই মাসের 30 তারিখে আবার স্টক গণছি, গণার পরে স্টক পাইলাম 2 লাখ টাকা কম। 2 লাখ বলতে 4,80,000 টাকা স্টক পাইছি 7 লাখেতে, 2,20,000 টাকা নেই। তো মোটামুটি ধরেন আর আনুষ্ঠানিক কোনো এদিক সেদিক টাকা আছে আর কি, কিছু স্যাম্পল বলে অ্যাডজাস্ট করা হয়নি, ওই টাকাটা রয়েছে। তো 2 লাখ টাকাই ধরেন মোটামুটি আমি এখন ওই গ্রুপ থেকে লসে আছি। লস বলতে কীভাবে চলে গেল নিজেও দিশা পাইলাম না। আমার এখানে যেই সিকিউরিটি আমরা যে মাল নামাই, এই মাল নামাতে এখানে ডিএসআর এসআর চুরি করার কোনো কায়দাই নেই, সম্পূর্ণ নিজেদের হাতে। নিজেরাই মাল সকাল বাইর করে দিই, নিজেরাই রাত্রেবেলা মাল আবার ফেরত মাল যেটা আসে ওইটা রিটার্ন নেই, টাকা বুঝে নেই, টাকা সব ক্যাশ, আমাদের আলাদা আলাদা ক্যাশ। এখন যখন কোম্পানিদের বললাম, যে ম্যানেজারদের বললাম, ডিএসএম বললাম যে ভাই আমাদের এরকম একটা মিসিং আপনার 2 লাখ টাকা পাচ্ছি না, খুঁজে স্টকেতে নাই। তখন ওনারা বলছে যে ভাই কোম্পানি যে সফটওয়্যার সিস্টেম, এটা ভুল হওয়ার কোনো কথাই নেই, কারণই নেই, কোনো প্রকার ভুল হবেই না। এটা দেখেন আপনাদের কোনো গাফলিতে আছে কিনা। তা আমাদের গাফলিতে বলতে ওনারা বলছে যে হয়তো আপনাদের এদের কোনো টাকা মাল চুরি হয়ে গেছে, নয়তো আপনারা টাকা সরাই ফেলাইছেন, নয়তো ডিউ ঠিক মতো দেন নাই, যা সেলস তা করেন নাই। তো এখন আমি বলছি তাহলে আপনাদের স্টেটমেন্ট নেন। ওনাদের আবার 1 বছর স্টেটমেন্ট থাকে, স্টেটমেন্ট আমার দেন, দেওয়ার পরে দেখব যদি আপনাদের সেলস হয় 15 লাখ, আমি যদি টাকা 15 লাখ দিই বা পার্সেন্টেজ কাইটা যেটা আমার লাভ ওইটা দিই, তাহলে তো আর আমি কম দিলাম না। আর যদি কিনা আমার সেলস 15 লাখ হইলেও আপনার পার্সেন্টেজ আছে ধরেন 15 লাখে 90,000 টাকা, তো 90,000 টাকা এটা 14,10,000 টাকা ডিউ পায় ওনারা। আমি যদি ওইখানে 13 লাখ টাকা দিই, 1,10,000 কম দিলাম বা 50,000 টাকা কম ডিউ করলাম, ওই ক্ষেত্রে দেখা গেলো কি ওনারা যদি খাতা হিসাব না রাখে, যে ওই টাকাটা আর পরবর্তীতে সামনের মাস আর এটা সেলসের সাথে অ্যাড করে টাকাটা না নিল, তখন দেখা গেলো এটা আমি বাইর করে ফেলাইলাম বা আমি খরচ করলাম, তখন আমি হয়তো এই টাকাটা কম পাইতে পারি, যে আমার স্টকে কম, স্টক কমার এটাই কারণ আর কি, যে আমি যদি কিনা সেলসের সমপরিমাণ টাকা কোম্পানিকে অনলাইন না দিই, আমার হাতে রেখে দিই, আর ওইটা রেখে দিয়ে আমি অন্য জায়গায় দিয়ে ফেলাইলাম বা নিজে খাই ফেলাইলাম, যে কোনো একটা কাজে লাগাই ফেলাইলাম টাকাটা আর কি, তখন হয়তো স্টক কমার কিছু কারণ থাকতে পারে। ওই ধরনের কোনো কিছু আমি করিনি, কারণ যেহেতু ব্যবসা করার ইচ্ছা আমার আছে বা আমি ব্যবসা অলরেডি করতে আছি, আমি তো মোটামুটি সফল ব্যবসায়ী, যেমন 7-8 বছর হয়ে গেছে, তখন এখন তো আর ওই যে ব্যবসা না বোঝার কোনো কথা নেই। আর আপনার কি মনে হয় কোন জায়গা থেকে মিসিংটা হইতে পারে? মানে কয়েকটা রাস্তা তো থাকবে, যেই জায়গা থেকে হইতে পারে, একটা ধারণা যেমন আমার এখান থেকে কোনো লোক চিপসের প্রোডাক্ট একটা পলি যদি কেউ চুরি করে নেয়, তাহলে 160 টাকা নেয়। এখান থেকে তো আপনার বস্তা গাড়ি মাল চুরি করার কোনো কায়দাই নেই না, তাহলে এখানে তো কে চুরি করে নিব? যে একজন লোক চুরি করলে 160 টাকা চুরি করে নেবো, ধরেন চুরি হওয়ার তো সম্ভাবনা নেই, ক্যামেরা রয়েছে, ক্যামেরাটা সব সিকিউরিটি আছে, তালা চাবি যা সব আমাদের কাছে, আমার নিজের হাতে আছে, তালাও আমি নিজে দেই, চাবি আমার সাথে। কোনো এসআর আমাদের অনুপস্থিতিকালে কোনো এসআর ঢুকতেই পারে না, সম্পূর্ণ নিষেধ। তো ওইভাবে তো স্টক মিসিং হওয়ার কোনো কারণই নেই। তো এই গ্রুপটায় আমরা যখন কোম্পানি একটা ফ্যাসিলিটি দিছিল যে আপনারা ভাই যদি আপনাদের পুঁজি কম থাকে বা আপনারা যদি, যেহেতু আমাদের আনডেলিভারি একটু বেশি থাকে, তাহলে আপনারা ক্রেডিট নেন। ক্রেডিট ওনারা প্রত্যেক মাসে আমাদের 6 লাখ 7 লাখ টাকা ক্রেডিট দিত। ক্রেডিট ওনারা অটোমেটিক আমাদের করে টাকা ঢুকাই দিত, ওইখান থেকে আমরা ডিমান্ড করে নিতাম আর কি। তো এসআর নিজে ডিমান্ড করতো, ডিমান্ডটা আমরা নিজেরা করি নেই। এসআর নিজে ডিমান্ড করতো, সে কি এই 7 লাখ টাকা ক্রেডিট দিলে 7 লাখ টাকার পণ্য ডিমান্ড করছে কিনা এটা হ্যাঁ জানে, আমি নিজেও জানি না। এই জায়গা থেকে একটা মানে আমি হতে পারে একটা মানে সুযোগ, আমি এটা জানতেছি যে মিসিংটা হতে পারে কোন জায়গা থেকে, এমন একটা জায়গা আছে। এখন মাঝখানে একদিন ওই 6,000 টাকা আমাদের মিসিং হয়েছিল, তখন এসআর বলছিল যে ভাই 6,000 টাকা তো আমি ডিমান্ড করতে পারিনি। কেমন যে বলছে যে 6,000 টাকা বেশ, যেমন আমি ধরেন
এই 1,00,000 টাকা আমি করছি, অনলাইন করছি, ওইটা আমার ঠিক 1,00,000 টাকা দেখাইছে, কিন্তু হ্যাঁ ডিউ করার সময় 94,000 টাকা ডিউ হয়েছে, কিন্তু 6,000 টাকার মাল হ্যাঁ কিনতে পারে নাই। তখন এটা ডিএসএম এর জানাইলাম, ডিএসএম জানা, ওনারা বলছে যে না এরকম তোর কথা না, দেখতেছি, দেখতে দেখতে সময় শেষ, দেখতে দেখতে দেখার ভিতরে রয়েছে, এখন পর্যন্ত ওইটা কোনো সমাধান আসেনি। এই করতে করতে 6,000 টাকা, এখন আমার 2,00,000 টাকা নাই, কোন কারণে গেছে এখন ওটা বলতে পারি না। সাধারণত কোম্পানি কিন্তু বলে না কোনো ডিলার যে লস হবে বা কোনো ডিলার টাকা মাইরা খাওয়ার কোনো ইচ্ছাই তাদের নাই। না, এখন কীভাবে হয়েছে, কেমনে হয়েছে, কোনো লোক মিস্টেক করলো কিনা, বা আমাদেরকে কোনো প্রোডাক্ট কম দিল কিনা, বা টাকা আমি অনলাইন যা করছি তা প্রোডাক্ট দিল কিনা, এটাও কোনো জানার স্কোপ নেই। কারণ হইলো হ্যাঁ যখন অনলাইন করছি তখন মাল ঠিকই বুঝে পাইছি। আচ্ছা, এখন আপনার আমি অনলাইন করছি 3 লাখ, আমাদের গোডাউনে তো আনডেলিভারি থাকে মাল, হুম, তো ওনারা মাল দিচ্ছে 2 লাখ, 2.5 লাখ টাকার মাল দিচ্ছে, 50,000 টাকার মাল পাওয়ার না পাওয়ার আগেই আবার একটা অনলাইন দিছি। আচ্ছা, তখন আবার অনলাইন দেওয়ার পর ওইটার সাথে আবার অ্যাড হয়েছে, অ্যাডের পরে ওই পরিমাণ মাল না পাই আবার কিছু কম পাইলাম, ওইখান থেকে কোনো কিছু হয় কি না এটা তো আমরা যাচাবাচি করি না, জানতে পারিনি, বুঝিও না বিষয়টা আর কি। আচ্ছা। আমি জানতে চাচ্ছি যে ধরেন আপনার মানে যে মিসিংটা হয়েছে, এটা যদি আপনার সামনে যাতে না হয়, বা আমাদের অডিয়েন্স যারা শুনতেছেন তাদের যাতে এই ধরনের মিসিং থেকে তারা যাতে বিরত রাখতে পারে, সেই জন্য তাদের কী করা উচিত, কী করণীয়? আমি যতটুকু মনে করি আর কি, যে যেহেতু কোম্পানি একবার বলছে যে স্টক নাই হওয়ার কিছু কারণ আছে, কারণটা হইলো যদি টাকা সরাই ফেলাই আর যদি এসআর ডিএসআর চুরি করে। আচ্ছা, আবার একটা কারণ আছে যে আমি পণ্য কিনছি 6 টাকা, আমি এটা বিক্রি করলাম হলো এসআর বলছে যে ভাই এটা রেট তো বিক্রি করার রেট 6 টাকাই ধরেন, যা কিনছি তাই বিক্রি করলাম। আচ্ছা, তো এখন আমি তো 6% লাভ ধরে বিক্রি করব, হ্যাঁ, আমি মনে করতেছি ঠিকই 6% লাভ ধরে বিক্রি করি 6 টাকা। আমি যাচাই করলাম না কি কত টাকা কিনলাম, কত টাকা বিক্রি করতেছি, এসআরের কথাই ভিত্তি করে প্রোডাক্টটা আমি বিক্রি করা শুরু করে দিলাম। এখন আমি তো মাস শেষে ঠিকই 6% কাইটে নিম, ধরেন আমি কথার কথা 5 লাখ টাকা বিক্রি করলাম, 5 লাখ আমার 30,000 টাকা লাভ হইলো। তো এখন আমি যা কিনছি তাই বেচি, তাহলে আমার লাভ হলো না 4 নাম? হ্যাঁ, আপনার তো লস, আরো লস হবে, গাড়ি তখন লস, সম্পূর্ণ লস হলো, বেতন লস, ওইটা তো আর আমি জানতেছি না। দেখা গেল আমি ওই 1 মাস 1 বছর বা 2 বছর বা 1 মাস 2 মাস আমি স্টকই করলাম না, ওই যাচাই করলাম না, স্টক যেমন টোক নিয়ে রয়ে গেলাম, আমি তো জানি লাভ হইতেছে আর আমি খরচ করতে বেদম, সংসার ভালো চলতেছে, বউ যা ছিল তা কিনা দিলাম, মা যা গেলো তা দিলাম, পোলা মা যা গেলো তাই দিলাম, কিন্তু আমি যে করতে দিতেছি এটা নিজে বুঝতে পারতেছি না কি কারণে, যে আমার কাহুলিতে একটা রয়ে গেলো যে আমি স্টক চেক দিতেছি না যে আমার স্টক ঠিক আছে কিনা, বা আমার লাভটা ঠিক জায়গাতে হইতেছে কিনা, যা কিনছি এর ভিতরে আমি লাভ ধরে বিক্রি করতে পারতেছি কিনা, ওইটা যাচাই বাছাই যদি কেউ না করে। এটা আসলে ছোট ব্যবসায়ী একটা গাড়ি যারা, তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ ছোট আমাদের একটা গাড়ি ছিল যখন, তখন দেখা যাচ্ছে যে আমরা মানে কোনো এক ছোটো থেকে ছোটো একটা 2 লাখ টাকা সেলের একটা প্রোডাক্ট নিল, সেক্ষেত্রে আমরা যাচাই বাছাই করে যে কত থাকবে, কত হইতে পারে, এটা একটা মানে ধারণা থাকে আর কি, যে ডিএসএর খরচ কত যাবে। কিন্তু সাধারণত বড় ব্যবসার ক্ষেত্রে 4-5টা আপনার মতন বড় গাড়ি হলে, বেশি সেলস হলে, সেক্ষেত্রে আসলে এটা সম্ভব না, একটু হাতিয়ে নেওয়া যে কত আসতেছে, কত যাইতেছে, কত দিয়ে কিনতেছে। এখন একটা বিষয় জানতে চাই আপনার কাছে, সেটা হলো যে এই ব্যবসার সবথেকে বড় একটা চ্যালেঞ্জিং দিক হলো যে ডিএসআর মেনটেন করা আছে। কারণ আপনি যত অর্ডার কাটেন, যদি ডিএসআর ঠিকমতো সাপ্লাই করতে না পারে, ডেলিভারি করতে না পারে, দিন শেষে আর কি প্রফিটটা আসবে না। এটা একটা বিষয় আছে, ঠিক আছে, কিন্তু এটার সাথে সংশ্লিষ্ট একটা বিষয় যে ডিএসআর চলে যায় কিনা, বা ডিএসআর এই যে মেনটেন্স করাটা, এটা আসলে কতটা কঠিন, কীভাবে হ্যান্ডেল করেন এটা? আমাদের এখানে এখন পর্যন্ত কোনো ডিএসআর পালাই যায় নাই, তো এমনি আমার এখান থেকে কোনো ডিএসআর টাকা পয়সা নিয়ে পালা যায় না, গাড়ি বেচে নিয়ে যায় নাই। যায় নাই বলতে যারা ছিল তারাই মোটামুটি পরিচিত ছিল, বা আমার পরিচিত না হলে এসআর পরিচিত ছিল, এসআর পরিচিত ছিল না তো অন্য কেউ পরিচিত ছিল আর কি। পরিচিত ডিএসআর নেওয়াটাই বেটার সবচেয়ে, যদি ভালো হয় এলাকার হলে ভালো হয়, বা যদি বাইরে হয় তাহলে কারো মাধ্যমে, যে পরিচিত কারো মাধ্যমে কোনো ডিএসআর। এখানে একটা বড় একটা দায়বদ্ধতা, কোম্পানি একটা গাড়ি, কোম্পানির মাল, এগুলো নিয়ে সে যাবে, এমন তো হতে পারে যে গাড়ি শুধু সে নিয়ে ভেঙে গেল। হ্যাঁ, অনেক কোম্পানি নিচ্ছে এরকম, হতেও পারে গাড়ি সহ নিচ্ছে, নেওয়ার পরে গাড়ির মাল বিক্রি করে টাকা পয়সা নিয়ে গাড়ির ফালাই দিয়ে গেছে, আচ্ছা, পালাই গেছে, অনেক ডিলার আছে এরকম হয়েছে। তো যাদের নিচে তাদের হয়তো পরিচিত কোনো এসআর ছিল না বা লোক ছিল না আর কি, যে তাদের ওই ডিএসআরকে আবার খোঁজ নিয়ে দিয়ে রাখবো, তারপর খোঁজ নিলে তো আরই নেই। আমি হইলাম ঢাকা শহরে, আর তারা হলো অন্য ডিস্ট্রিক্টের লোক, যার যার এলাকায় তার পাওয়ার, তখন ওরা কে যায় এত খোঁজ করার লেগে, লস খাইছি, হয়তো ব্যবসা বন্ধ করে দিয়েছি, নয়তো আবার অন্য কোনো লোক নিয়ে আবার চালাই নিছি। তো মোটামুটি সৎ লোক হলে ভালো ব্যবসা করা যায়। ডিএসআর তো এরকম আছে, ধর মার্কেটে বাকি দেয় এমনটা কি কখনো হয় না যে আপনি আপনার ডিএসআর আপনি
রানিং চলতেছে, হুট করে সে চাকরি ছেড়ে দিয়ে চলে গেল, এমনটা হয় নাই? এরকম হয় নাই, কিন্তু আমাদের যে হলে কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জের হ্যাঁ। মুখে পড়তে। আমাদের একবার এমন হয়েছিল যে আমাদের যখন দ্বিতীয় গাড়ি আমরা বাড়ানোর পর একজন ডিএসআরকে আনা হলো গ্রাম থেকে আনা, তার মানে সার্বিক দিক থেকে বিবেচনা করা হলো, কিন্তু তার মন টেকে না। কিন্তু মন যে টেকে না সেটা মুখে বলতে পারে না, কারণ তাকে বলে আনা হয়েছিল যে তোমাকে আর কি সব ধরনের এই সুবিধা দেওয়া হবে, তোমার যত অসুবিধা হোক আমাদেরকে অন্তত 15 দিন থেকে 1 মাস সময় দিতে হবে। তোমার যদি মানে তোমাকে কোনো বেতন কাটা হবে না, কোনো পানিশমেন্ট নাই, সেভাবে তাকে আনা হয়েছিল। কিন্তু তার মন টেকে না, মানে হুট করে সে মানে কান্দা অবস্থায় আর কি, মানে গ্রাম থেকে আসছেও, হুট করে শহরে সে থাকতে পারবে না, বাসে চলে গেলো। তখন আমাদের একটা সমস্যায় পড়তে হয়েছিল আর কি। যাই হোক, ডেলিভারি হয় না কোন কারণে সাধারণত? বললেন যে মানে ডেলিভারি কম হলে তো প্রফিট কম, একদিন ডেলিভারি না হলেই অনেক বড় একটা প্রফিট কম আসবে। আমরা শুরু থেকে যে ব্যবসা শুরু করছি, আমাদের এখানে যদি বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার দিনও আমরা মোটামুটি ডেলিভারি চালু রাখছি। ডিএসআরদের জন্য আমরা রেইনকোটের ব্যবস্থা করছিলাম। তো সাধারণত যদি ভারী ধরনের কোনো বর্ষণ হয়, ভারী বৃষ্টি হয়, তখন এই একদিন বন্ধ থাকে। যেমন বৃষ্টির সিজনে মোটামুটি ভালো বৃষ্টি হয়, যে মাল নেওয়া বাইরে হওয়া সম্ভব হচ্ছে না, সারাদিনই বৃষ্টি, সকাল সন্ধ্যা বৃষ্টি হচ্ছে, বা 24 ঘন্টা কথা বৃষ্টি হয়। বৃষ্টির সময় বেচা কেনাও কম হয় দোকানদার, বেচা কিনা হ্যাঁ, অনেক নিতে চায় না, বলে যে বিক্রি নাই, টাকা নাই, মাল রেখে যাও পরে নিও, বা বৃষ্টি হলো সবচেয়ে বড় আর কি ডেলিভারি না হওয়ার। আর কোনো কারণ হঠাৎ করে গাড়ি নষ্ট হইলে, বা হঠাৎ করে ডিএসএল অসুস্থ হইলে। গাড়ি যদি নষ্ট হয়, ধরুন ডেলিভারি ম্যান গাড়ি নিয়ে বের হয়েছে, প্রতিমধ্যে গাড়ি নষ্ট হলো, এখন সে কি নিজ দায়িত্বে গাড়ি মেরামত করে নাকি? যদি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয় গাড়ির ভিতরে, ধরেন যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, পিক আপ জায়গা কাটার সমস্যা, তারপরে ব্যাটারির সমস্যা, এই নানান কারণবশত হইতে পারে, বা চার্জ হইলো না মনের ভুলে, এরকম আর কি কারণবশত থাকলে হয়। যেটা যদি মার্কেটে চলে যাওয়ার পর যদি কোনো গাড়ি নষ্ট হইলো, লিকেজ হইলো, বা অন্য কোনো সমস্যা হইলো, তখন এরা আশেপাশে যে গ্যারেজ আছে, গ্যারেজে নিয়ে গাড়ি ঠিক করে নতুন করে আবার করে ডেলিভারি শুরু করে। তারপরে যে সময় মতো যদি দোকানে পৌঁছানো না যায়, তখন হয়তো কিছু কিছু দোকানদার আছে লাঞ্চের টাইমে আপনার রেস্টে যায়, তখন দোকান বন্ধ পায়, সময় মতো না যাওয়ার কারণে বন্ধ হইতে পারে। ওই বন্ধ থাকার কারণে মাল দিতে পারে না, বা ঘুরে আসতে এত মোটামুটি 2টা করে গ্রুপ নেয় এক একটা ওই ডিএসআর। তো 2টা গ্রুপের মোটামুটি ভালো 50, 60টা, 70টা, 80টা মেমো হয়। ওই মেমো দোকানগুলো সব ভিজিট করে আসতে সময় লাগে। ওই সময় তো সময় যদি না পারে, তো সেই গাড়ি, যেমন গাড়ি যদি নষ্ট হলে প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কোনো সময় জায়গা, ওই সময়টা 2 ঘন্টাতে পিছিয়ে গেল। পিছিয়ে যাওয়ার কারণে ওই সময় কিছু মাল বাউন্স খায়। যে বাউন্সগুলো খায়, আপনি যদি একটা এবারে হিসাব করেন যে আপনার যদি দৈনিক 5,000 টাকা একটা গাড়ি থেকে বাউন্স খায়, দৈনিক 5,000 মানে মাসে 1.5 লাখ, এটা এভারেজ মাসিক যে একটা হিসাব। মাসে 1.5 লাখ হলে আপনি 9,000 টাকা প্রফিট কম পাইলেন। তো 9,000 টাকা মোটামুটি অনেক আগায় যায়। 9,000 টাকার ভিতরে আপনার এই গাড়ি চার্জিং খরচ, তারপরে গোডাউনের যে ভাড়া, অন্যান্য খরচপাতি যা আছে মোটামুটি দেওয়া যায়। এরকম যদি এই বাউন্সের হারটা কিছু কমে, আপনার দিন শেষে সেলসও ভালো হইলো, আপনি প্রফিটও পাইলেন। ডিএসআর কি সব অর্ডার, ওই এসআর যে যতগুলো অর্ডার কাটে, ধরেন স্যার এক মার্কেটে কথা 30,000 টাকা অর্ডার কাটছে, ডিএসআর কি সবগুলো সাপ্লাই করতে পারে নাকি? ডিএসআর সবগুলো সাপ্লাই করতে পারে, যখন কিনা যেই এসআর যেই আগের দিনকে অর্ডার আনছে, ওই অর্ডার যদি কোনো ফলস অর্ডার না থাকে। ফলস অর্ডার বলতে যেমন আমরা যেটা সাধারণ বলি ভুয়া অর্ডার, যেটা দোকানদার অর্ডার দেয় নেই, দোকানদারের সামনে গেছে, মানে এমনটাও করে যে অর্ডার দেয় নাই, দোকানদার যে বলছে কাকা এই মালটা লাগবো কিনা, এই প্রোডাক্ট লাগবো কিনা, তখন দোকানদার বলছে না বাবা লাগবে না, আজকে লাগবে না, বা বলছে যে আপনার এই প্রোডাক্টটা একটা দাও, বা 1 পলি জিরোস দাও, তখন কি করলো যে 1 পলি জিরোসও দিল, সাথে আরো 2টা আইটেম সাথে মেমোরি যোগ করে দিল। লাভ কি তার? লাভ হলো যে যে প্রোডাক্টটা অর্ডার দিন শেষে কাটছে, যে হয়তো এই দৈনিক 3-4 বার টিএসএম একটা এসআর এর সাথে মিটিং করে বা কথাবার্তা বলে। ওনাদের একটা টার্গেট আছে যে আজকে তোমার টার্গেট 30,000 টাকা, আচ্ছা তুমি 30,000টা টার্গেট করিয়া তারপর বাসায় আসবা। তখন হ্যাঁ জিজ্ঞেস করে তুমি এই হাফ সামারি, যেটা বলে দিনের অর্ধেক দিনে, এই হাফ সামারিতে কত টাকা করছো, টিএসএম দৈনিক এটা খোঁজ খবর নিবে। কারণ টিএসএম এর কাজ হইলো এসআর গণে, এসআরদেরকে নিয়ে আর কি করা, এসআররা কিভাবে কাজ ভালো করবে, এসআররা কিভাবে অর্ডার কাটবে, এসআররা কিভাবে মার্কেটে ডেভেলপ করবে, কিভাবে সেলস আগায় নিবে, গ্রোথ করবে, এটা হলো সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আর কি, যে টিএসএম এর কাজ। আচ্ছা,
টিএসএম এর কাজ হলো এসআরকে টেক কেয়ার করা, যে এসআর ঠিক মতো কাজ করছে কিনা, এসআর ঠিক মতো অর্ডার কাটে কিনা, মার্কেট যাইতেছে কিনা। এক একটা এসআর এর পিছনে প্রতি সপ্তাহে একদিন সময় দেওয়ার কথা আর কি, যে কোম্পানির পক্ষ থেকে। ওই এসআর কি করে যে আপনার এই যে বুয়া অর্ডারটা নিয়ে আসে, তখন ডিএসআর সকালবেলা মাল নিয়ে গেলে দোকানদার রাগান্বিত হয়ে যায় ডিএসআর এর সাথে। তো মূলত বেশিরভাগ দোকানদার আছে খুবই খারাপ ব্যবহার, হ্যাঁ ডিএসআর এর সাথে খুবই খারাপ ব্যবহার করে, গালাগালিও করে। গালাগালি করে শুধু 300 টাকার মাল নিয়ে গেল, বলে যে ঘুরে আসো, ঘুরে আসলে বলে যে আজকে না কালকে। কালকের কথা বললে ডিএসআর কিন্তু আমরা ডাইরেক্ট বলে দেওয়া আছে যে কোনো বাকি আমরা গ্রহণ করবো না, তুমি দোকান থেকে মাল ফেরত নিয়ে আসবে। তারা তখন চেষ্টা করে মাল ফিরে নিয়ে আসতে, তখন দোকানদার দেখা 300 টাকার মাল রাখতে পারে না, আর উল্টা জারি দেয়। এটা মানে কিছু কিছু দোকানদারদের হ্যাবিটটা এত বেশি খারাপ, আমি নিজে দেখছি যে মানে একদম পুরো মানে অমানুষের মতন আচরণ করে। অর্ডার দিছে নিব না, টাকা নাই, মানে একটা তো সুন্দর যেভাবে বলা যায় আমার টাকা নাই বা তুমি এখন আসছো কেন। আমি নিজে একদিন দাঁড়িয়েছি একটা দোকান থেকে আমি কেনাকাটা করতেছি পুরান ঢাকায়। তো ওই ডিএসআর আসছে, ডেলিভারি ম্যান আসছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য। দোকানদার মানে একটু কথা বলতেছে, মাঝখানে একজন কাস্টমার আসছে, আমিও আসি, তো আমার আগে একজন আসছে আর কি। তো শুধু শুধু ওই ডেলিভারি ম্যানকে অনেক বড় একটা ঝাড়ি দিল, দেখতেছো না আমার কাস্টমার এসে, আমি বেচা কেনা বাদ দিয়ে তোমার মাল রাখুন। 1 নম্বরে গেল। 2 নম্বরে এরপরে তারে তুমি এখন কেন আসছো, তোমার আসার কথা এসে একটু সে মানে লেট করছে, এখন কেন আসছো, আমি তো অন্য কোম্পানির মাল রেখে দিছি, আমি রাখলাম না। শুধু শুধু তাকে ঝাড়ি দিচ্ছি। সে সুন্দরভাবে বলতে পারতো যা রেখে দিছি, পরে নেবো, পরের সপ্তাহে নেবো বা একটা কথা আছে, কিন্তু শুধু শুধু তাকে ঝাড়ি দিয়ে কথা বলছে। এবং আমাদের এটা আসলে ওই যে আপনি বললেন না যে সিঙ্গাপুরে যখন ছিলাম তখন মানে আমাদের এই যে হ্যাবিটটা, এটা আসলেই খারাপ আমাদের। আমার ত্রুটি না থাকুক, কেউ যদি একটু ত্রুটি করে, তো শুরু থেকে আমরা কেমন যেন সেটাকে তাকে কীভাবে আর কি দমানো যায়, আমার একটা চিন্তা ওটাই আর কি, যে অনেক দোকানদারে মনে করে যে যারা কিনা মাল ডিলারশিপ বা ডিএসআর অসহায় লোক। মূলত এটা কিন্তু দোকানদার আগে যখন ডিলারশিপের ব্যবসা ছিল না, ডিলারশিপ কোনো সিস্টেমই ছিল না, ডিস্ট্রিবিউশন কোনো সিস্টেম ছিল না, দোকানদার কিন্তু চক বাজার যাইতো, অন্যান্য বড় বড় বাজার যাইতো, বাজার যে বস্তা ভরে লয়ে যেত, বস্তা ভরে নিয়ে তো এটা মাল কিনে নিয়ে আসতো, টানা গাড়ি দিয়ে গাড়ি বাও কষ্ট ছিল, দোকান বন্ধ ছিল, কষ্ট করে যাইতেছে, দোকান বন্ধ করে রাখতেছে, যাতায়াত খরচ আছে, সবকিছু নিয়ে আবার যাইতে পারতেছে না। শুধু মনে একটা জিনিস না, এটার জন্য তো যেতে পারে না, অনেক কিছু গুছায় পরে যেতে হয়, গিয়ে আনতে হয়, এমন বেচা কেনাও কম হয়। কিন্তু এটা আসলে আমাদের একটা নিয়ামত বলা যায়, এটা সুবিধা অবশ্যই, নিয়ামত অবশ্যই। এটা মোটামুটি একটা কথা শুরুতে যারা ভালো দোকানদার আছে, মোটামুটি সুন্দর একটা পয়সাওয়ালা দোকানদার, টাকা পয়সা আছে, বড় বড় হোলসেলার, ওদের ব্যাপারে সবচেয়ে খারাপ বেশি। আচ্ছা, যাদের টাকা পয়সা কম, ছোট ছোট দোকানদারি করে, হাতে গোনা কয়েকজন আছে, মানুষ সপ্তাহে এক না, ভালো ব্যবহার। এই যে আপনি একটা কথা শুরুতে বলছিলেন, সুন্দর একটা কথা, আমার মনে ধরেছিল কথাটা, যে ব্যবসা শুধুমাত্র ব্যবসা না, এটা একটা সেবাও। যে আপনি যদি সিঙ্গাপুর থেকে আসলেন, আসার সময় একটা নেয়ার ছিল মাথায় যে ব্যবসা করা সুন্নাত, শুধুমাত্র সুন্নাত তো আসে অবশ্যই, এবং সাথে সাথে একটা অনেক বড় একটা সেবা। যে আমার যে হাতের কলমটা, এই কলমটা আমার হাতে যে এসছে, আমি ঘরের পাশে পেয়েছি একটা দোকান, তো একটু 2 কদম হেঁটে গিয়ে আমি কলমটা কিনে নিয়ে এসেছি। এই যে মানে আমার পারচেস করাটা এতটা বেশি সহজ করাটা, ব্যবসায়ী একজন ব্যবসায়ী করছে। আমার ডিম লাগবে, আমার দুপুরে খাবারের জন্য চাল আছে, আমার ডাল নাই, তরকারি নাই, আর আমি একটা ডিম ভেজে কথার কথা ব্যাচেলার জীবনের একটা উদাহরণ দিই, ডিমের। এমন আমি যদি গিয়ে যে আমার বাসার পাশে দোকানটা, যে ডিমের দোকানটা, এটা যদি এই দোকান যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু আমার মানে আমার কষ্টটা কত এটা বোঝা যায়। আমার নিত্যদিন আমরা এটা বুঝি না যে ব্যবসায়ীরা ব্যবসার মাধ্যমে আসলে দেশ ডেভেলপ করে। ব্যবসার মাধ্যমে আপনি যেভাবে যান, যেভাবে উন্নতি চান না কেন, সেটার প্রত্যেকটা যেখানে বাণিজ্যিক বিষয়টা জড়িত হবে, সেখানে উন্নতি অবশ্যই আসবে, সেটা যে কোনো ক্ষেত্রে হোক না কেন। যখন আর ব্যবসাটা এমনটাভাবে হয় না যে আমি একা প্রফিট করব, ব্যবসাটা হলো যে সবাইকে নিয়ে আমি আমার কাস্টমারকে জিতাবো, কাস্টমার আমার কাছে এমনিই আসবে। আমি যখন কাস্টমারকে হ্যাপি করতে পারবো, আমার প্রোডাক্ট যখন সে খুশি হবে, তখন কিন্তু সে এমনি আমার কাছে আসবে, তাকে আমার ঢাকা লাগবে না। আমার অ্যাডভার্টাইজটা, আমার প্রোডাক্টই আমার অ্যাডভার্টাইজ। তো এটা আমরা বুঝি না এগুলো। এবং সুন্দর ব্যবহার, আমার কাছে যে ডেলিভারি করতে আসছে, তো সে তো আমার বড় একটা হেল্প করতেছে, তো সেখানে তার সাথে অসম্মানে আচরণ করা, এটা আসলে একটা শরীয়তের শিক্ষা তো না হয়। শরীয়ত তো উদ্বুদ্ধ করে আরও মানে সকলের সাথে সুন্দর ব্যবহার করা। তো এই বিষয়টা আমাদের মানবিকভাবে ওই বিষয়টা বিবেচনা করা। চুরি চামারি হয় কিনা, কতটা হয়? চুরি তো সুযোগ পাইলেই চুরি করে। আচ্ছা, মানে চোর তো চুরি, চোরকে পাহারা দিয়ে রাখতে হইব। ব্যবসা করতে হলে চোরও থাকবো, সাধুও থাকবো, দুজনকে দুইভাবে রাখতে হইব। তো অবশ্য
সেভ করে নেওয়া চলে ভালো আর কি। যেমন আপনার চোর যাতে চুরি করতে না পারে হুম ওই সুযোগ না দেওয়া আর কি ওইভাবে। যেমন আমাদের এখানে চুরি করা অনেক আছে যা যেহেতু একটা এই সোশ্যাল মিডিয়া ওই জায়গায় এটা না বললেই চলে, যে মানুষের একটা হয়তো হ্যাঁ শয়তান তারা আবার চুরি করছে, হুম হয়তো এখন শুধরাই গেছে গা, হুম। তো ওনারা যদি মান ক্ষুণ্ণ করে দেখেন একটা খারাপ দেখায়। হুম। তবে না, নাম বলা বলতে দরকার চাই না, না, ঘটনাটা কিন্তু বলেন। ঘটনাটা হুম এই আমাদের একটা গ্রুপের ডিএসআর যেমন চুরি করতো কীভাবে, ওই যে আমরা একটা পণ্য বের করছি ধরেন, আমরা তো দিন শেষে যে আমাদের যে প্রোডাক্টগুলো বাইর হয় হুম এটা খাতার ভিতরে সন্ধ্যাবেলা এসে এসাররা এই সামারি লেখে। হুম এক একটা প্রোডাক্ট প্রায় পণ্য ধরেন 20টা 25টা এরকম পণ্য আছে, এক একটা পণ্য আপনার 10 কার্টুন 20 কার্টুন 15 কার্টুন এরকম মাল বাইর হয়, হুম 2 কার্টুন 3 কার্টুন। হুম এখন কী করছে, হ্যাঁ এক সময় আমাদের দেখা গেল এক হাতে মাল বেরিয়েছে আপনার 19 কার্টুন, হুম ডিএসআর করছিল 10 কার্টুন, হুম। আরেকটা বেরিয়েছে 23 কার্টুন, এক করছে 20 কার্টুন। মানে সে নিচে 20 কার্টুন জমা দিছে 10 কার্টুন জমা দিচ্ছেন এরকম না, যেমন খাতার দেখে মাল নামাই দিচ্ছে 23 কার্টুন, হ্যাঁ খাতার যে মাল নামাই 23 কার্টুন, এই লেখাটারে কাইটে 20 কার্টুন বানাই লাইছে, 23 কার্টুন ওভার রাইটিং করছে আর পকেটে, কি। হ্যাঁ আর 3 কার্টুন তার পকেটে। 3 কার্টুন তার পকেটে, আরেকটা 19 কার্টুন ছিল। মালগুলো নিয়ে তো তার জন্য বেচা তো সহজ, যে কোনো একটা দোকানে। না বিক্রি করলো, সে যদি রিটার্নও দেয় আমার গোডাউনে নেই না, তার বদল তার সেই টাকা হ্যাঁ, ফেরত আচ্ছা, দিতে রিটার্ন দিলেও তো সে আমার মাল টাকা- আমার কাছে বিক্রি করতে পারলো, ও, কিন্তু মাল ঠিকই বিক্রি করেছে। হ্যাঁ মাল তার গোডাউনে ফেরত আসে না, মাল ঠিকই বিক্রি করেছে। হুম যেহেতু সকালবেলা মাল আমি বের করে দিচ্ছি, আবার হিসাবটা আমি নিজেই করছি, তখন কিন্তু আমার চোখেই ধরা গেছে যে মাল তো আমি কিরকম কি পরিমাণ বাইর করছি, কোন খাতে কতটা প্রোডাক্ট বাইর করছি, হুম হুম। তখন আমাদের ধরা গেছে। সেই ওই গ্রুপটা প্রায় মোটামুটি 1.5 থেকে 2 লাখ টাকা আমার লস হয়েছিল সারা বছরে। আর এই এরকম চুরির অভ্যাসটা আগেও ছিল। একটা চুরির পথ বললেন, আর কোথাও চুরি হওয়ার আর কোনো সুযোগ আছে, আর কোনো পথ? আর কোনো পথ যেমন ধরেন যদি কিনা প্রোডাক্ট বাইরে থাকে বা ওই ওই যে কোনো লোক যাইতে যেতে পারে, যাইতে যাইতে প্রোডাক্ট পাওয়া যায় হাতে, হয়তো কোনো লোক আপনার অজান্তে নিয়ে গেল বা ডিএসআর আসলো নিয়ে গেল, এটা স্বাভাবিক চুরি আর কি, মানে ব্যবসাগত টেকনিক্যাল চুরির জায়গায় একটাই আর কি। একটাই, চুরি হ্যাঁ। করা। বাকির বিষয়ে একটু আলোচনা করি, বাকি পড়ে কিনা ডিলারশিপ ব্যবসাতে? হ্যাঁ বাকি পরে অনেক দোকানদার আছে বাকি রাখে, অনেকে বাকি রাখে না। হুম তাই বাকি মার্কেটের দিন শেষে দেখা যায় মাস শেষে আমার তো প্রায় 5টা 6টা গাড়ি হুম বাকি দেওয়া নিষেধ, তারপরে বাকি প্রায় 30 40 50 60 70 উপরে মাসে মাসে। একটা গাড়িতে? একটা গাড়ি দিনে সকল গাড়ি মিলেই পরে আর কি। আচ্ছা হুম তা আমাদের ডিএসআরকে বলা আছে যে বাকি দিবেই না, ডিএসআর এটা কি করে বাকি তো দিতে নিষেধ দিয়েছে। তারপর ওনারা হয়তো ইচ্ছাকৃতভাবে দেয় না, কোনো দোকানদার আছে যে সকাল মাল দিচ্ছে বিকালে বিল কালেক্ট করার সময় এই দোকান বন্ধ তখন বলুন। পাইনি। হুম তো বাকিটা আবার কিছু কিছু ডিএসআর আছে খুব অ্যাক্টিভ, আমি আজকে বাকি দিচ্ছি কালকে বাকিটা উঠে নিয়ে আসে। আচ্ছা, কালকে কি আর মার্কেটে তো যায় না, কিভাবে ওই মার্কেটে যায় না, কিছু কিছু মার্কেট দোকানের পাশাপাশি থাকে। আচ্ছা আচ্ছা হুম। যখন ধরেন আমি বাকি আজকে কলাতে দিয়েছি, আমি কালকে আবার অন্য মার্কেটে যাইতেছে, ধরেন আটিবাজার যাবো, ঠিক আছে হ্যাঁ। আটিবাজার তো আসার সময় কলাতে হয়ে আসলো, টাকাটা যেহেতু আমাদের গাড়ি ব্যাটারি গাড়ি হুম কষ্ট তার নেই, না আবার আমাদের এলাকায় আসতে হলে কলাতে হয়ে আসতে হইব। হুম। বা আপনার এই সুযোগ থাকলে আর কি নিয়ে সুযোগ আসে থাকে, আর কি। যেমন আটিবাজার মাল দিয়েছি পরের দিনকে আবার আমি খোলামরে গেছি, আচ্ছা খোলামরে তো আসার সময় তো অবশ্যই আটিবাজার হয়ে অবশ্যই। আসুন, তখন মাল বিলটা চাইয়া নিয়ে আসা। কিছু কিছু দোকানদার আবার বিল দেয় না, ঘুরাই রাখে 2 মাস 3 মাস, এরকম অনেক দোকানদার কাছে পামো এরকম আমি টাকা। বা আবার এসআরআ ডিএসআরআ কি করছে, টাকাটা উঠাই নিয়ে পকেটে ভরে ফেলাইছে, খরচ করে ফেলাইছে, খাইয়া ফেলাইছে। এসআরআ এরকম কি করে বিল বাকি না দিয়া হুম ডিএসআর বলছে যে বাকি দিয়ে দাও, আমি মেমো দিয়ে দাও, আমি উঠাই দিব। ঠিক মেমো নিয়ে গেছে, মেমো নিয়ে এসআর টাকা খাই বলাইছে, চাইলে এই বেতন পেলে দিতেছি এই সেই উত্তর ঘুরাই আর কি, এরকম আর কি। বাকিটা আছে আর কি, বাকি না দিতে পারলে ব্যবসা ভালো, বাকি দিলে দোকানদার নষ্ট আমি হয়ে যায়, একটা মানে দোকান নষ্ট ভিডিওতে হয়ে যায়। দেখছিলাম, একজন বলছিল যে বাকি মানে বাকি বলতে কোনো ব্যবসা না, এটা এটা হলো আপনার পণ্য আপনি আরেকজনকে এমনি দিয়ে দিলেন, মাগনা দিয়ে ওনার- দিলেন আর কি, ফাঁপা দিয়ে মাগনা দিয়ে দিলেন। কারণ বাকিতে আমি নিজেও দেখছি আমাদের ব্যবসাতে ফুলকলিতে একসময় দেখা গেল যে ড্যামেজ পড়ে আছে 1 লাখ টাকার, প্রায় 1 লাখ টাকা ড্যামেজ পড়ে আছে, মার্কেট বাকি আছে 1.5 থেকে 2 লাখ টাকার, ঠিক আছে। তো আমার পুঁজি তো এখানে 2.5 লাখ টাকা তো এখানে পড়ে আছে, ওই 2.5 লাখ টাকা দিয়ে আমি নাড়ালে বসলে তো আমার বড় একটা প্রফিট আছে। এই জন্য বাকি ছাড়া যতটা বাকি ছাড়া ব্যবসা করেছে সেটাই বল। এমন কি হয়েছে যে ধরেন আপনার একজন ডিএসআর বাকি দিয়ে আসছে, সে চাকরি ছেড়ে দিল, এখন দ্বিতীয় জন গিয়ে সেটা টাকা উঠানোটা কষ্ট হয় কিনা। আমাদের ক্ষেত্রে একবার এমন হয়েছিল, একজন বাকি দিছে, সে ডিএসআর গেছে গা, নতুন ডিএসআর গেলে কয় যে না তোমার কাছে টাকা দিব না, মানে শুধুই স্বীকারই করবে না দোকানদার, এমনটা করে। কিছু দোকানদার আছে স্বীকারই করবে না যে বাকি দিস। আচ্ছা
আর মেমো দিলে বলবো যে ওই লোকে লয়ে গেছে গা, তো মেমো যে আপনার আমি যে মেমো নিয়ে আসলাম, ওনারা যদি বলে যে মেমো আছে, আপনার মেমো যদি আপনি বাকি টাকা রিটার্ন দিয়ে দেন, ফেরত দিয়ে দেন বা পরিশোধ করে দেন, অবশ্যই তো আপনার মেমো নিয়ে নেবেন। কারণ মেমো দেয় নাই, মেমো দেয় নাই বা কোনো কারণবশত চাইছে, হ্যাঁ জরুরি ছিল, টাকাটা চাইছে আমি দিয়ে দিছি, এরকম হয় আর কি। অনেক দোকানদার টাকা দেয় না, আবার কিছু দোকানদার আছে আজকে দিব কালকে দিয়ে এরকম করতে করতে বছরকে ভালো রাখে, টাকা দেয় না ঠিক মতো। বাকি না দিয়ে যতটুকু করা যায় না দিয়ে ভালো আর কি। ধরেন ডিএসআর এর সাথে দোকানদারের সাথে বা রাস্তাঘাটে চলাফেরা করা লাগে, তাদের গাড়ি নিয়ে দোকানের সামনে গাড়ি রাখা লাগে, মার্কেটের সামনে গাড়ি রাখা লাগে, তর্ক বিতর্ক হওয়াটা স্বাভাবিক। এই ধরনের কোনো সিচুয়েশনে খারাপ পরিস্থিতি পড়ছেন কখনো? এরকম সিচুয়েশন তেমন একটা হয় না। যেমন ডিএসআর যখন মার্কেটে থাকে তখন কিছু দোকানদার আছে পরিচিত বা ভালো সম্পর্ক হয়ে যায়, মাল দিতে দিতে খুব সম্পর্ক ভালো হয়, তো ওই দোকানের সামনে এই গাড়ি টাড়ি রাখে আর কি। অনেক সময় মাঝে মাঝে গাড়ি থেকে নাম্বার নিয়ে দোকানদার আমার ফোন দেয়, দোকানদার তার জানে না যে গাড়ির নাম্বার যার কাছে সে ড্রাইভার কিনা। আচ্ছা, তো ওই নাম্বার নিয়ে ফোন দেয় পরে যে বলতেছে গাড়িতে নাম্বার থাকে, আমার গাড়িতে নাম্বার আছে, সব গাড়িতে নাই, একটা গাড়িতে আছে আর কি। তখন ফোন দিলে হয়তো বলছি যে ভাই এটা আমার গাড়ি, আমার ডিএসআর নিয়ে গেছে, আমি জানাই দিতেছি। তখন দোকানদাররা এসআর আর ডিলারদের সাথে খারাপ ব্যবহার করে না, ব্যবহার করে শুধু ডিএসআর সাথে। আচ্ছা, যদি ডিএসআর সাথে খারাপ ব্যবহার করে বা গালাগালিও করে, আমরা যদি যাই দোকান আমাদের সাথে ভালো ব্যবহার, বা দোকানদারের কোনো দোষই নেই, ফেরেশতার সাথে তখন যে ডিএসআর এইভাবে কথা বলছে, এইভাবে বলছে, এই বলছে, সে বলছে এই দোষ নানান কিছু আর কি। তো মূলত ডিএসআর যদি কিনা দোকানদারের সাথে ভালো সম্পর্ক গড়ায় নিতে পারে, ডিএসআর এর জন্য সোজা সুবিধা আর কি। সাধারণত একজন ডিএসআর কতদিন পর্যন্ত চাকরিতে থাকে বা আছে, কতদিন পর্যন্ত সর্বোচ্চ নাকি? এই সাধারণ কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে দেখা যায় যে হুটহাট আর কি কর্মচারী পরিবর্তন হয়। ওটা না, যদি ধরেন কারো যদি কিনা ফ্যামিলিগতভাবে কোনো চাপ না থাকে বা কোনো ফ্যামিলির সমস্যা না হয়, টাকার প্রয়োজন হয় বা চাকরি করতেছে 3 বছর 4 বছর 5 বছর এমন করে, সমস্যা নেই। হঠাৎ করে আবার অনেক দিন হয়ে গেছে করতেছে, তখন অন্য কিছু কর্ম পরিকল্পনা করে তখন যায়, আমাদের সময় দেয়। আমরা আবার ডিএসআর একটা নিয়ে আনার পর ওই 1 মাস 15 দিন ট্রেনিং করা হয়, মার্কেট চিনানো হয়, মালের যে পণ্যের যে দামগুলো আছে দামগুলো শিখানো হয়, জানানো হয়। তারপরে পুরান যে ডিএসআর আছে ডিএসআর নতুন ডিএসআর শিখানো হয়ে গেলে তখন চলে যায় আর কি। যদি কোনো ডিএসআর কোনো সমস্যা দেখি আমরা, যে ডিএসআর কারণে সমস্যা হইতেছে, ডিএসআর চুরি করলো বা কোনো কিছু অকারেন্স করলো আর কি, তখন আমরা ইনস্ট্যান্ট বাদ দিয়ে দিই। তখন ডিএসআর বাদ দেওয়ার পর তখন থেকে কী হলো, আমরা নতুন করে একটা ডিএসআর নিলাম, ওই ডিএসআর যে এসআর আছে ওই এসআর ট্রেনিং করায় দেয় আর কি, একদিন অর্ডার করে একদিন ডেলিভারি দেয়, এভাবে আর কি। তো মোটামুটি লস হয় আর কি তখন একটা। আচ্ছা, ধরেন আমার কাছে কিছু জমানো টাকা আছে, ওই যে বললেন যে বিদেশ থেকে আসার পরে ব্যবসা করতে চায়, এবং ডিলারশিপ ব্যবসাটা হলো যে প্রাথমিক পর্যায়ে মনে হয় যে আর কি ঝামেলা ছাড়া ব্যবসা, আমার ম্যান পাওয়ার থাকবে, ডেলিভারি ম্যান থাকবে, কোম্পানি অর্ডার কাটবে, একটা গোডাউন রাখবো, আমি সকাল বিকালে একটু মেনটেন্স করবো। তো ধরেন আমার কাছে মোটামুটি একটা বড় পুঁজি আছে, তো আমার নতুনভাবে ব্যবসা করতে গেলে কী বিষয়গুলো মাথায় রেখে আর কি ব্যবসাটা নেওয়া উচিত বা নেওয়া উচিত না, বা নিতে গেলে নেওয়া উচিত কোনগুলো বিষয়গুলো মাথায় রাখতে হবে? যদি প্রথমত কোনো ব্যবসা আপনি করতে ইচ্ছা করেন, যেমন যদি ডিলারশিপ ব্যবসা করেন, পরিকল্পনার মাথায় থাকে, অবশ্যই প্রথম চিন্তায় আপনার ডিএসআর নিয়ে করতে হবে। যে ডিএসআর যদি আপনার ভালোভাবে ডেলিভারি দিতে পারে বা পরিচিত কোনো ডিএসআর থাকে বা পুরানা ডিএসআর থাকে, বা আপনার আত্মীয় স্বজন আছে বা এলাকার কোনো পরিচিত ডিএসআর আছে, ভালো একটা ব্যবসা নিলেন, ব্যবসা নিলে ডিএসআর আপনার আছে, আপনার ব্যবসা ভালো না, ডিএসআর বেতন কিন্তু আপনার প্রতি মাসে দিতেই হবে। হ্যাঁ, আপনার ব্যবসা যদি লাভ নাও হয়, তাও ডিএসআর যে পরিশ্রম দিতেছে প্রত্যেক দিন। এটা আমি আপনার একটু থামাই, আপনি অ্যাড করি। আমি যখন প্রথমে ব্যবসার সাথে জড়িত, আপনি একটা কথা বলছিলেন যে এইসব মানে ছোটোখাটো কোম্পানি ব্যবসা না নেওয়া, দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা নাইনি, শুরু না করি, কিন্তু ছোটোখাটো কোম্পানি ব্যবসা না নেওয়া উচিত, নতুন কোম্পানি বিশেষ করে ব্যবসা না নেওয়া উচিত। এটা আমি তখন বুঝি না আপনার কথাটা, কিছুদিন ব্যবসা করার পর আমি বুঝছি। আমি ওই যে 2020-21 সালে যখন জিজ্ঞাসা করছিলাম, তখন আপনি এই কথাটা বলছিলেন, আমার মনে আছে, যে নতুন কোম্পানির ব্যবসা নাই নাও। আমি একটা বড় কোম্পানির ব্যবসা নিয়েছিলাম, না বলবো না, তাদের অন্য সেক্টরে তারা বড়, মানে ইলেকট্রিক সেক্টরে তারা বড়, কিন্তু তাদের ডিটারজেন্ট পাউডার বা মনে করেন যে কনজিউমার ডিলারশিপ ব্যবসার আইটেমে তারা নতুন আসছিল, বড় কোম্পানি হলো, কিন্তু তাদের ব্যবসা নেওয়ার পরে আমাদের ভোগান্তি হয়েছে আর কি। নতুন কোম্পানি আসলে চেষ্টা করে আর কি বড় কোম্পানি। হ্যাঁ, তারপরে 1 নম্বর তো বুঝলাম যে ডিএসআর
বাও করা আর কি, ডিএসএ ব্যবহার করা, গাড়ি, গাড়ি। তারপরে আপনার মানসিকভাবে প্রস্তুতি নেওয়া যে আমি ব্যবসাটা ঠিকমতো পরিচালনা করতে পারবো কিনা। আচ্ছা। যেমন আপনার প্রতিদিন মাল আসলো, প্রতিদিন তো মাল আসে না, সপ্তাহে একদিন মাল আসলো, মালগুলো রিসিভ করা। মাল তো যে কোনো সময় আসতে পারে, যে রাত কোনো সময় একটা আসতে দুইটা। পারে। না, রাত্রে একটা দুইটা আসে না, মূলত দিনের বেলা আসে, সকাল টাইমে, নয়তো দুপুরে, নয়তো বিকেলের পর, নয়তো এসার পরে, নয়তো মাগরিবের পর। ও আচ্ছা, সুবিধা মতো মধ্যরাতে আসে না। মধ্যরাতে আসে। আমাদের একটা কোম্পানি আসলে সেটা চট্টগ্রাম কোম্পানি, তারা আর কি তাদের ঢাকার তখন তাদের ওয়ার হাউস ছিল না, কি বলে ওটারে, ডিপো বলে মনে হয়, ডিপো তারা তখন দিয়ে পারে না। বড় কোম্পানি, চট্টগ্রাম অনেক প্রতিষ্ঠিত কোম্পানি, তাদের এমন হইতো চট্টগ্রাম থেকে আসতে গেলে কখন পৌঁছাইবে কোনো শিডিউল ছিল না, অনেক সময় ফজর পরে পৌঁছাইতো, অনেক সময় ফজরে 1 ঘন্টা আগে আসে আর গাড়ি গোডাউনের সামনে রাখে ঘুমাইতো, ফজরের পরে যে মাল নামাইতে হইতো। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে রাত 2টার সময় চলে আসতো। হিসাব নিকাশ, কোম্পানির প্রোডাক্ট বুঝে নেওয়া ঠিক মতো, যে যা টাকা দিলেন তা পণ্য পাইলেন কিনা, পণ্যের রেট যা কিনলেন তা দেখে দেখি মূলত কোম্পানি যে রেট চার্ট দেয়, রেট চার্ট অনুযায়ী থেকে ভালো যদি কিনা আপনি নিজে দামগুলা বার করে নিতে পারেন, যে আপনি মাল কত টাকা কিনলেন, কোম্পানি কত টাকা মাল ধরলো, কয়টা ফ্রি দিল, ফ্রি অনুযায়ী দাম কোম্পানি যে রেট চার্ট দিচ্ছে ওইটা ঠিক আছে ঠিক কিনা, আছে কিনা, ওইগুলো সব যাচাই বাছাই করে ব্যবসা করতে আমি কত দিয়ে কিনতেছি, কার্টনে কয়টা ফ্রি দিতেছে, কতটুকু থাকতেছে, ফ্রি যেটা দিতেছে সেটা আসলে আসতেছে কিনা। আসতেছে কিনা। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা বিষয় যেহেতু একটু চলে গেছে আলোচনার পিছনে, সেটা হলো যে কোম্পানির তরফ থেকে সবসময় একটা চাপ থাকে। ধরেন আমার একটা কোম্পানির 5 লাখ টাকা সেল হয়েছে বা 6 লাখ টাকা সেল হয়েছে, তারা আমার গাড়িতে আরও বেশি মাল ধরে, তো 6 লাখ টাকা সেল হলে দৈনিক যতগুলো মাল চায়, তা আমার গাড়িতে বেশি আরও বেশি মাল ধরে, তো আমি অন্য একটা কোম্পানির কোনো একটা প্রোডাক্ট এই গাড়িতে উঠানো বা সেল করা, তারা সেটা পছন্দ করে না, এমনটা হয়, তারা চাপ দিতে থাকে। এখন একজন নতুন ব্যবসার জন্য এটা চাপটা হ্যান্ডেল করতে কষ্ট হয়, এবং আমি নিজেও ফেস করেছি বিষয়টা, যে কোম্পানির তরফ থেকে তারা তো জোর গলায় বলবে যে না এটা করা যাবে না, এটার সাথে এটা করা যাবে না, কিন্তু আমি তাদের কথা মানতে গেলে দেখা যাচ্ছে দিন শেষে আমার লাভ থাকবে না, লস হবে, এমনটা হয়। কিন্তু যে কারণ তাদেরটা শুধুমাত্র তাদের সাথে একটা গাড়ি, একটা ম্যান পাওয়ার খরচ করে আমার গোডাউনটা সব কিছু মেনটেন্স করে সম্ভব হচ্ছে না, তার সাথে যদি আরেকটা প্রোডাক্ট যুক্ত করে দিই, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আমার প্রফিট, বাড়তি ইনকামও যদি বলি সেটা থাকে, সেটা আমার জন্য একটা সুবিধা। তো কোম্পানির তরফ থেকে চাপটা থাকে যাতে এগুলো আমরা করতে না পারি। নতুন ব্যবসার জন্য কিছু পরামর্শ দেন যে তারা এই কোম্পানির চাপগুলো যাতে হ্যান্ডেল করতে পারে, তাদের সাথে তাদের কথার জন্য জবাব দিতে পারে। জব দিতে পারে যদি ওনাদের কথা থাকে যে আমরা 1 গাড়ি দিব, যে 1 গাড়ি দিতে সাধারণত বর্তমান যেই সিস্টেমে, ওই সিস্টেমে কোম্পানি 5 লাখ টাকা 1 গাড়ি চায় না, 7-8 লাখ টাকা হইলে তখন চায়। ওনারা বুঝে যে সব সময় তো আর এই 5 লাখে দিয়ে তো লাভ হয় না, যে একটা লোক সকাল বিকাল পরিশ্রম দিবে, তারপরে লোক খাটাইব, গোডাউন খাটাইব, ইনভেস্ট করব, ওই ইনভেস্ট অনুযায়ী কিছু একটা লাভের দরকার আছে। কোম্পানি ওইটা চায় না যে ডিলার লাভ না হোক, কোম্পানি ও ডিলারের খুব প্রাধান্য দেয়, যেই কোম্পানির ডিলারের বেশি প্রাধান্য দেয় ওই কোম্পানি খুব তাড়াতাড়ি আগাইতে পারে। প্রাণ কোম্পানিতে এটা ডিলার খুব ভালো সম্মান দেয়, প্রাণ কোম্পানি এটা খুব ভালো এদিকে। তো এই হিসাবে আপনার যদি আপনার লস হয় না হয়, তাহলে কোম্পানির যে ম্যানেজার আছে তারা তো দেখতেই পায় যে হচ্ছে না। তো মোটামুটি কোনো সময় ঝামেলা হয়, যেমন ধরেন 5 লাখ টাকা বিক্রি করলে এক সপ্তাহে একদিন ধরেন ভালো মার্কেট আছে, একটা হাটি বাজার ধরেন বা কিছু হোলসেল বাজার আছে, ওই জায়গায় গেলে কিন্তু ভালো একটা অর্ডার হয়। যেমন এমনি হয় অন্যান্য মার্কেটে বিক্রি করে 10,000 টাকা, 10,000 টাকার সাথে আপনি অন্য প্রোডাক্ট দিতে পারেন। হঠাৎ করে এই বড় একটা বাজারে গেল, দেখেন হোলসেল সব দোকানদারে অর্ডার হয়ে গেল, মোটামুটি হ্যাঁ ওই সময় 30,000 টাকার প্রোডাক্ট অর্ডার করে নিলেন, তখন ওই গাড়িতে আর জায়গা নিতেছে না, তখন ডিএসএল লেগে একটা চাপ হয়। আচ্ছা, কিন্তু যদি এককভাবে সবসময় যাইতেই থাকে, যেমন আমি যদি একটা গাড়ির এককভাবে দিই, যে আপনার এককভাবে একটা গাড়ি দিলাম 8 লাখ 9 লাখ টাকা বিক্রি করবে বা 10 লাখ টাকা বিক্রি করে, তখন ওই গাড়িতে হঠাৎ করে একটা প্রোডাক্ট দেখ সমস্যা, এটা সমস্যা হলে তো আর কিছু করে না, সাডেনলি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হয়তো যে কোনো লোক বুঝে যে অ্যাক্সিডেন্টের কোনো হাত নাই, তখন যতটুকু পারেন আর কি আপনি ওই গাড়ির সাথে বা এসআর চাপ সৃষ্টি করবে, এরকম পারবেন আর কি, যে আপনি ডিলার, আপনার সাথে দেখা তর্ক বিতর্ক চলবে না, আপনি হয়তো সমস্যা পড়ে হয়তো বুঝবো না, হ্যাঁ যদি না বুঝে তাহলে তো আর কোনো ইল না, যে আর বিবেক কাজ করলো না আর কি, এরকম আর কি, যে আপনি দিতে পারবেন সমস্যা নেই, ডিএসআর একটু চাপ হইব। আচ্ছা, আপনি যদি অন্য গ্রুপ থাকে তাহলে দিতে পারেন, না তাহলে দিবেন কেমনি? অন্য গ্রুপ থাকে বলতে কি, যেমন ছোটোখাটো বিশেষ করে একজন মানে একটা গাড়ির ব্যবসার ক্ষেত্রে এমনটা হওয়াটা পসিবল থাকে, যে ধরেন একজনের একটা, ধরেন যেটা বললাম 6 লাখ টাকা সেল হচ্ছে, কিন্তু সাথে মনে করেন যে পাশের একটা বেকারি আছে, ধরুন কথার কথা XY যেটা একটা বেকারি আছে,
তাদের মনে করেন যে একটা বিস্কিট আছে ভালো, বা তাদের একটা কেক আছে ভালো, যেটা মুদি দোকানেও চলে, চার দোকানেও চলে। কারণ ডেলিভারি মাধ্যমেই এটা বিক্রি করা সম্ভব। এটা যে ডিলারশিপ ব্যবসায়ী মালিক, যে সে ডেলিভারির সাথে একটা চুক্তি করলো যে এটা কোম্পানি থেকে আমাকে 10% দেয়, তোমাকে আমি 4% দেবো, বাকি 6% আমার। এখানে কোনো এসআর থাকবে না। এসআর যে গাড়িতে 2,000 টাকার মাল দিলে এটা একটু সুবিধা থাকে, এই জন্য আর কি। এটা কোনো কোম্পানিতে না, এটা যদি এটা আপনার করবো ডিএসআর উপর। আচ্ছা। ডিএসআর যদি কিনা আপনার সাথে আপনি যদি বললেন যে তুমি এই প্রোডাক্টটা যদি 1 লাখ টাকা বিক্রি করতো, তোমার এক্সট্রা 2,000 টাকা দিব বা 1,000 টাকা দিব। তা ডিএসআর যদি সম্মতি করে, হয় ঠিক আছে ভাই আমি তাহলে বিক্রি করে দিব, আমার দিয়ে এক্সট্রা লাভ আর কি। এটা কোম্পানির কোনো না হওয়া বলার কোনো কিছু নেই, সুযোগ নেই। আচ্ছা, ব্যবসা নিছেন কোনো কোম্পানির, এরপরে কোম্পানি ভেঙে গেছে বা হারাই গেছে, মাল পুরে রয়েছে, অর্ডার কাটতেছেন, এমন হয়েছে কখনো? না, কোম্পানি পালা গেছে এরকম হয় নাই। আচ্ছা। হয়তো ওই যদি কোনো কোম্পানি হয়ে থাকে এরকম যে তারা ধরে নতুন কোনো কোম্পানি আইছে, তো এই ব্যবসা আমি একটা নিলাম, তো নেওয়ার পরে কোম্পানি যে ছিল আর কি, এই কর্মকর্তারা ছিল তখন ওনারা আর কি ভালো ব্যবসায়ী না আর কি, আচ্ছা। ভালো বুঝে উঠতে পারে না, ডিলার মেনটেন করতে পারে না, ডিপো মেনটেন করতে পারে না, এসআর দিতে পারে না, নতুন কোম্পানি হিসেবে কিছু মার্কেটে পরিচিত নাই। আচ্ছা। ওনারা যদি ঠিক মতো না গড়াইতে পারে তখন ওই কোম্পানিগুলো বন্ধ হয়ে যায়, প্রোডাক্ট ঠিক মতো সেলস করতে পারে না, ড্যামেজ হয়ে থাকে, এরকম হয়। তারপরে অনেক কোম্পানি আছে বাইকে যায়। এমন হয় না যে আপনারা মাল দিছে, ধরেন আপনার কথাবার্তা বলে একটা কথা হয়েছে, আপনার ফর এক্সাম্পল 3 লাখ টাকার মাল দিছে, এখন এই 3 লাখ টাকা মাল শেষ করার আগেই মনে করেন যে সে মার্কেট থেকে এসআর উঠাই নিছে, এখন আপনার 2 লাখ টাকার মাল পড়ে রয়েছে, সেটা আপনি বেচতে পারতেছেন না, বা বেচতে একটু কষ্ট করে, এমনটা হয় নাই? না, এরকম ডিলারশিপ ব্যবসার মধ্যে আমার এরকম কিছু হয় নাই। যে ধরেন এই ব্যবসার প্রত্যেকটা ব্যবসায় বা আমরা যেভাবেই চলি না কেন, আয় উপার্জনের মাধ্যম বা জীবনচালনার ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসটা একটা এনজয়েবল দিক থাকে, যেটার কারণে সেখানে বোরিং লাগা বা শত কষ্টের পরও একটা মানে সেখানে ফিরে যাওয়া বা কাজটা করা একটা এনজয়েবল প্ল্যাটফর্ম থাকে। এই ব্যবসার সেটা কি, মানে এই ব্যবসার যেটাকে বলে আর কি মজার অভিজ্ঞতাটা কি এই ব্যবসার, ডিলারশিপ ব্যবসার? এই ব্যবসার মজার বিষয়, কোনো ব্যবসা তো ব্যবসায়, ব্যবসার ভিতরে পরিশ্রম হইলে মেইন। আচ্ছা। আপনি যত পরিশ্রম করবেন তত লাভ পাইবেন। সব দিকেই ঠিকঠাক মতো চালাইতে হবে, যা লোকজন আছে সবাই সতর্কভাবে রাখতে হবে, নিজে চোখে চোখে রাখতে হবে। এই ব্যবসার ভিতরে একটাই এনজয় আছে, যেমন আপনি সকালবেলা কাজ করলেন, সকালবেলা মাল মিলিয়ে দিলেন, ডিএসআর মাল যে যাবে, যদি রাস্তাঘাটে কোনো সমস্যা না হয়, গাড়ির দুর্ঘটনা না ঘটে, অ্যাক্সিডেন্ট না হয়, সকালে মাল নিয়ে গেল, সন্ধ্যাবেলা মাল নিয়ে আসলো, তখন আপনি মালটা মিলিয়ে নিলাম। এর মাঝখানে আপনি ঘুরতে পারেন বা অন্য কোনো কাজ করতে পারেন, অন্য কোনো ব্যবসা করতে পারেন, বা রেস্টে থাকতে পারেন। এটাই আর কি ফাঁক আছে আর কি মাঝখানে, এই এনজয় করার মতো আর কি। এছাড়া আর কিছু নেই। তো মোটামুটি পরিশ্রম কম আর কি এটার ভিতরে, পরিশ্রম কম, কিন্তু হিসাব নিকাশটা একটু বেশি, মাথাটা খাটাতে হবে বেশি, মাথাটা খাটাইতে হবে একটু বেশি। আমার একটা আগ্রহের প্রশ্ন হলো, ডিলারশিপ ব্যবসাটা ওইভাবে যদি চিন্তা করেন এতটা বেশি প্রফিটেবল ব্যবসা না কিন্তু আসলে, কারণ সাধারণত 6% দেয় কোম্পানি, আপনার সব কিছু বাদ দিয়ে 3% 2% থাকে পকেটে আর কি। তো এরপরেও এই ব্যবসা নিয়ে একটু রাজনীতিটা বেশি চলে, মনে হয় না কি আপনার যে রাজনীতিটা বেশি চলে? কারণ কথাটা কেন বলতেছি, যে আমরা একটা আইসক্রিম কোম্পানির ব্যবসা নিতে চেয়েছিলাম এবং কথাবার্তা প্রায় ফাইনাল হয়ে গেছিলো, আমরা গোডাউন ভাড়া করেছিলাম, এবং আমাদের আইসক্রিম নিতে গেলে কিন্তু জেনারেটর নেওয়া লাগে, কারণ বিদ্যুৎ সাপ্লাই সব সময় থাকে না। আপনার মনে করেন 20টা ফ্রিজ চলবে, 20টা ফ্রিজের যত ওয়াট লাগে সেই পরিমাণে আমরা জেনারেটর কিনে বা ভাড়া যেটাই বলেন, তো আমরা প্রাথমিক পর্যায়ে দেখার জন্য ভাড়ার জন্য কথাবার্তা বলে গোডাউন কোথায় নেবো সব কিছু কমপ্লিট, আমাদেরকে একজন ফোন দিয়ে বলে যে এই কোম্পানির ব্যবসা নিবা, পারলে ব্যবসা নিয়ে কইরও পারে। মানে তার সাথে ওই ডিলারের সাথে কোম্পানির সাথে মানে একটা ভুল বোঝাবুঝি বা কোনো একটা বিষয়, কোম্পানি মানে ডিলার ছাড়তে চায় না, কোম্পানি তার কাছে রাখতে চায় না, কারণ কোম্পানির ম্যানেজার যে সে কৌশলে ছুটে আনতে চাইতেছে, কিন্তু পরবর্তীতে ম্যানেজার যে ওই আগের যে ডিলার সে যখন ফোন দেয় আর কি, মানে আমাদেরকে একটু মানে থ্রেড টাইপের আর কি কথা বলে, তখন আর কি আমরা ছেড়ে দিই আর কি। তো আমার প্রশ্নটা হলো যে এটা তো আহামরি প্রফিটেবল ব্যবসা না, তো এখানে এই ধরনের রাজনীতিটা আসার কারণটা কি? রাজনীতিক আসার কারণ হলে একটা জিনিস ধরেন, আপনার আমি তো আগে মুদির দোকান করতাম, তো আবার ডিলারশিপ ব্যবসা নিলাম, মুদির দোকান এখন করতেছি না, তো আমার কিন্তু আয়ের উৎসই শুধু ডিলারশিপ ব্যবসা। আচ্ছা। যদিও মাঝে মধ্যে লস হয়, আমি বছরে মোটামুটি টাকা ঢুকে এর ভিতরে। আমি যত ডিলার সাথে কথাবার্তা বলছি, সব ডিলার একই কথা, যে বছর শেষে দেখা যায় 1 লাখ 2 লাখ এরকম ঢুকান লাগছে আর কি। ওই বছরে ইনভেস্ট করা, এগুলো লস হইতেছে, সারা বছর আবার লাভ ঠিক আছে, লাভ খাইতেছি, চলতেছি, ফিরতেছি, ব্যবসাতে নিয়ে চলতেছি, সব কিছুই করতেছি, কিন্তু বছর একবার দেখা যায় 1 লাখ 2 লাখ টাকা আবার পুরান লাগে। তো এই লাভ লস আছেই, তো এভাবেই তো চলতেছে। আর যেটা ওই
আমি যেহেতু কিনা একটার উপর নির্ভরশীল, হুম এরকম না বললে আমি যদি কিনা ওই এখন এই ব্যবসা ছাইরা দিই, নগদ কোনো আমার ইনকামের রাস্তা আছে, তাই হুম হুম। মোটামুটি যার ভালো জন্য ব্যবসা নাই হলে, ইনকামের রাস্তা না নাই, তার জন্য তো একটা চ্যালেঞ্জ, challenge, সেই জন্য তো সে সে হুমকি ছাড়তে দিয়ে চায় হইলেও না। আর কি ধরে রাখতে চেষ্টা করবে, এটা চাইবো আর কি। আর ব্যবসা তো হুম ব্যবসা যারা কিনা আপনার বুঝে তারা তো ব্যবসা ছাড়তে চায় না। লস হওয়ার আগ পর্যন্ত কেউ ব্যবসা ছাড়ে না। আচ্ছা। যে ব্যবসা নিয়ে দাঁড়ায় গেছে, লস হওয়ার আগ পর্যন্ত ব্যবসা কেউ ছাড়বে না, এরকম আর কি। যতগুলো কোম্পানির সাথে ব্যবসা করতেছেন, নাম ধরেই বলেন, হয়তো বা এডিট করে কেটে দেওয়া হবে বা রাখতে পারো, সমস্যা তার নাই। সব থেকে ভালো বিহেভিয়ার কোন কোম্পানির? আমি সবচেয়ে ভালো বর্তমানে আর কি আছে, আমার আগে থেকেই তো ছিল আর কি, বেঙ্গল ছিল, তারপর আপনার এই প্রাণ কোম্পানি, ম্যাটাডোর সিপিআই বা ব্রাশ যেটা আছে এটা 10% লাভ দেয়। প্রাণ কোম্পানিতে 6% আর বেঙ্গল বিস্কিট 7.5 প্রায় 9%-এর মতো দেয় বেঙ্গল বিস্কিট। মেট্রোদের কত দেয়? ম্যাটার 10% দেয়। আচ্ছা। তো প্রাণ কোম্পানির একটা সুবিধা আছে, যারা আপনার প্রতি 3 মাস পর পর পার্টনারও প্রোগ্রেস দেয়। তো ওনাদের আবার জোনাল টার্গেট আছে, যার যে ডিলার আছে, ডিলারের সাথে কম্পিটিশন আছে। ভালো সেলস করতে পারলে বা 1 নম্বর 2 নম্বর থাকতে পারলে বিদেশ ট্যুর আছে বা কক্সবাজার ভ্রমণ আছে, তারপরে ইনসেন্টিভ আছে, এরকম আছে মোটামুটি। আমি অনেক সময় পাইছি এগুলা। তা যদি প্রাণ কোম্পানির ব্যবসা আপনার ভালো হয়, সেলস ভালো হয়, কমপক্ষে 10 লাখ 10 লাখ হইলে আপনি যে কোনো গ্রুপের থেকে পার্টনার প্রোগ্রেস পাইবেন। যেমন গ্রোথের উপর একটা দেয় যে বাৎসরিক একটা গ্রোথ। যদি আপনি গত বছরের হিস্টোরি দেখে আপনার সারা বছর আপনি 10 মাস ধরে 1,20 লাখ বিক্রি করছেন, এখন এই বছর আপনার টার্গেট হলো 1.5 কোটি টাকা। বা টার্গেট যদি নাও দেয়, তারপর যদি আপনার কোনো কারণবশ হলো, আপনি বেশি গ্রোথ করলেন বা 50 এই বছরে 50 লাখ বা 20 লাখ 10 লাখ গ্রোথ করলেন, ওই গ্রোথের উপর 1% আপনি ইনসেন্টিভ পাইবেন আর কি। আপনার 20 লাখ হয়, 20 লাখে 20,000 টাকা পাইবেন। বা এরকম আমাদের আছে যে প্রতি 3 মাস পর পর পার্টনার প্রোগ্রেস আছে। এটা কি সুবিধা? এই সুবিধা হলো আপনার যে ধরেন আপনার এখন নভেম্বর মাস বা ডিসেম্বর মাস, তো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি সামনে, এই 3 মাসে গত 2024-এ 24 আর 25 মিলাইয়া ধরেন আপনি 3 মাসে যদি কিনা আপনার ধরেন একটা গ্রুপে 30 লাখ টাকা বিক্রি করলেন 10 লাখ করে, এখন আবার এই 26-এ বা ডিসেম্বরের এই 25শে ডিসেম্বর থেকে শুরু করে 26শে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত একটা টার্গেট। আপনি এখানে তাহলে গত বছর বেচছেন 30 লাখ, এবছর বেচছেন 50 লাখ বা 20 লাখ 40 লাখ, ঠিক ওই রকম যা গ্রোথের উপরে আপনার একটা 1% লাভ দিবে আর কি কোম্পানি ইনসেন্টিভ। আচ্ছা, বাড়তি এটা প্রাণ কোম্পানি দেয়। তো মোটামুটি ইনসেন্টিভও দেয়, এটাও দেয়, আপনার যা টার্গেট করলেন টার্গেট ইনসেন্টিভও দেয়। এদিক দিয়ে আবার কোম্পানির প্রাণের সাথে ব্যবসা। প্রাণের প্রোডাক্ট ভালো মন্দ যেটাই হোক, একটা বিয়ে থাকে যে তারা কাদিয়ানি, এরকম একটা ইয়ে আছে এবং এটা বাস্তব সত্য। তো অবশ্যই আমাদের মুসলিম হিসেবে উচিত যদি অ্যাভয়েড করে অন্য কোনো ভালো কোম্পানি পাওয়া, সেটা ব্যবসা করা। কিন্তু এটা হারাম কেউ বলতে পারবে না। হালাল হওয়ার পরে উত্তম হলো যে অন্য কোনো এখানে একটা বিষয় আমি অ্যাড করতে চাই, সেটা হলো যে আমরা অনেকে বলি যে প্রাণের পণ্য বয়কট করা বা কাদিয়ানি পণ্য বয়কট করা। তো আমি প্রাণের পণ্য বয়কট করে আমাদের উচিত বেশি বেশি ব্যবসায় আসা উচিত। এই জন্য যে প্রাণের পণ্য বয়কট করে আমি কার পণ্য নেব? ধরেন আমি প্লাস্টিক পণ্যে, আপনি যদি চিন্তা করতেছেন আরএফএল উপরে, প্রাণ আরএফএল উপরে ভালো প্রোডাক্ট এবং হাতের নাগালে সহজে পাওয়াটা খুব মুশকিল অন্য কোনো কোম্পানি। তো এই জন্য আমাদের মনে শুধুমাত্র কথা বলে না যে শুধুমাত্র ওয়াজ না করে মাধ্যমও দেওয়া, ভিন্ন মাধ্যমও দেওয়া, যে গান শোনা হারাম, ঠিক আছে, তা মানুষ স্বভাবজাতগতভাবে এমনটাই যে তারা সুর, কেওয়ালি বা দেখা যাচ্ছে যেগুলোর সাথে তাল মেলাতে পছন্দ করে। তো গান শোনা হারাম হলো, তো গজলটা তো মার্কেটে রাখতে হবে, যে আমি গানটা শুনে যে আমি যে নিজেকে একটু মোটিভেট করতে চাই বা আমি নিজেকে একটু শান্ত করতে চাই, আমি নিজে রিল্যাক্স হতে চাই, তো গজলটা যদি না থাকে, শুধুমাত্র আমি বললাম গান শোনা হারাম, গজলটা আমি না দিলাম, তখন কিন্তু মানুষকে গান থেকে ফেরানোটা কঠিন। যখন গজল আছে তুমি গান শুনবে কেন? তোমার যে চাহিদা দরকার, কত সুন্দর সুন্দর গজল আছে, এখান থেকে তোমার যে সুর যেটা নিলে তুমি রিল্যাক্স মাইন্ড ফ্রেশ করতে চাও, সেটা মাধ্যম রয়েছে। কিন্তু এই তখন কিন্তু ফেরানো সহজ মাধ্যমটা যদি থাকে। তো একটা বিষয় যেটা এই জন্য আমাদের উচিত যে মানে ব্যবসায়ীদেরকে কনভিন্স করা যে তারা আরও বেশি যাতে গ্রোথ করে এবং সেভাবে আগানোটা উচিত, এটা আমি মনে করি। এখন আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে পণ্য বয়কটের একটা ঢাক আসে, যে যেমন সম্প্রতি চলতেছে যে প্রাণরা ফেলে পণ্য বয়কট করা, যখন তারা কাদিয়ানি, এটার প্রভাবটা আসলে আপনার
আপনার যে সেক্টরে আছে প্রাণীর এখানে পড়ে কিনা? না, এটার প্রভাব আমাদের এখানে পড়ে না। যেমন আমাদের বেশিরভাগ হলো শিশু খাদ্য। আচ্ছা। তো ওই খাদ্যতে শিশু তারা এত কিছু বুঝে না হুম। যে কোনটা কাঁদিয়ে নি, কোনটা কি ভালো, কোনটা মন্দ। তাদের একটা পছন্দ মতো খাবার হইলেই এলো। আচ্ছা। যেহেতু আমাদের বেশিরভাগ চিপসের ব্যবসা, চকলেটের ব্যবসা, ওই ক্ষেত্রে ওইগুলা তেমন একটা পড়ে না। যদি ওই যেটা আমাদের ছিল মশলার প্রোডাক্ট যেটা বা অন্যান্য যেটা ধরেন নারকেলের এরকম হইতে পারে অন্যান্য ডিলারদের, আমার এরকম হয় নাই। বা মাঝে মধ্যে ধরেন বলতে পারে দোকানদার গেলে তোমাদের কাঁদিয়ে পণ্য আমরা রাখবো না এসে হ্যান ত্যান। এটা হয়তো বড় ধরনের কোনো গ্রুপ থাকলে, স্পাইসি যে গ্রুপটা আছে এগুলোর ভিতরে করতে পারে। আচ্ছা। বড় বড় দোকানে গেলে কোম্পানি মানে দুর্নীতি না, মনে করেন বেইমানি শব্দটা ব্যবহার করাটা কেমন হয় যে করে কিনা এমনটা, যে মনে করেন যে আপনাদের প্রতিষ্ঠিত হইলো, পরবর্তীতে ভালো ইনভেস্টমেন্ট কাউকে পাইলো, আপনি ইনভেস্ট করতে পারতেছেন না, আপনাকে একটু সুযোগ সুবিধা না দিয়ে অন্য কাউকে দিয়ে দেয়, এমনটা করে কিনা বা হয় কিনা? এরকম করে যেন কোম্পানির তো আপনার যখন তাদের নিজের প্রয়োজনে একজন ডিলার দিল, ওনারা আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেলো ভাই 4 লাখ বেচুন, 5 লাখ বেচুন, 6 লাখ বেচুন, তারা পারতেছে না বিক্রি করতে। পারতেছে না, তো আমি তো বলতে আছি যে ভাই আমার কিন্তু লস হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে। তারা কিন্তু শোনার পরে ভাই হবে, আপনার আশা দিতেছি, বা অন্য একটা গ্রুপ দেখেন ভাই অনেক আশা দেয় যে আপনার লাভ হইব, আস্তে আস্তে হইব। এক পর্যায়ে দেখা গেলো যে কোনো এক সময় আমাদের এই ব্যবসাটা দাঁড়ায় গেল। আমি বছরকে বছর ব্যবসা করে আসলাম, আমার তেমন একটা লাভ হয় নাই। আচ্ছা। 2 মাস হইলো আমরা ব্যবসা, বা 1 মাস হইলো ব্যবসা ভালো লাভ হয়েছে, 6 মাসই হলো, 6 মাসই হইলো, তখন বলবো যে ভাই ইনভেস্ট দেন, হ্যাঁ, এই দেন সেই দেন, আপনার নানান দিকে চাপে রাখবো, মুখে না বললো অন্যদিকে চাপে রাখবো, মানসিক চাপ রাখবো। টার্গেট ধরেন বাড়াই দিচ্ছে, টার্গেট করে দেন ভাই, আপনার এই মাসে আমার 50,000টা বেশি দেন, সামনের মাসে কাইটা নিয়ে নানান কাহিনী আছে। আচ্ছা। ওনাদের ওইটা অত কিছু দরকার, ওনাদের শুধু টাকা দরকার, আর কিছু দরকার না। ডিলার পাঁচুক মরুক, টাকা চাইলে দিব। ডিলার গাছের ধরেন ডিলার হারা মনে করে যে ডিলার কাছে টাকার গাছ আছে, যাকে দিলে টাকা পড়ে আর কি। এরকম মনে করে কোম্পানির লোকজন, কোম্পানির ম্যানেজাররা, যে ডিলারদের কাছে টাকা চাইলে টাকা পাবো, এরকম মনে করে। আর কিছু কিছু ম্যানেজার আছে তেমন একটা না আর কি, যে নিজের স্বার্থটা বেশি দেখে আর কি। সাপোজ ধরেন আমি কোনো গ্রুপে যদি টাকা ইনভেস্ট করে রাখছি আগে, আমাদের মূলত সিস্টেম হলো যে সেলসের 60% দেওয়া। তখন আমার 10 লাখ টাকা সেলস ধরেন, 10 লাখ কত আসে, 6 লাখ টাকা ইনভেস্ট 10 লাখে। তখন আমি 6 লাখ টাকা দিয়ে রাখছি ইনভেস্ট। ওনারা কি করছে, আমার 6 লাখই বিক্রি করে দিল, 10 লাখ তার বিক্রি করতে পারলো না। তাই আমার দেখা গেল যে মোটামুটি আমার বা অনেকগুলো কোম্পানি আছে, ওই ক্ষেত্রে গড়ে একটা আমার লাভ হয়। আচ্ছা। তো ওই গ্রুপ থেকে তারা এত বেশি একটা লাভ হইতেছে না, যারা প্রতিশ্রুতি যা দিল তা পাইতেছি না। এখন হইলই না, তখন ওনাদের আমি কিছু বলতে পারছি না যে ভাই এই সেই, ওনারা নিজেরাই দেখতেছে, কিছু বলতেছে না। বলতে হঠাৎ করে একদিন ভালো একটা এসআর আসলো, বা ভালো সিস্টেম হলো, ব্যবসা দাঁড়ায় গেল বা বেশি হয়ে গেল, ধরেন 10 লাখের ছাইরা 11 লাখ টাকা হয়ে গেল, তখন ওনাদের স্টকের দরকার, ভাই স্টক বাড়াই দেন। ভাই এসআর চাপ দে ভাই, সারে গেছে স্টক বাড়াই দিতে, টিএসএম বন্ধে ভাই স্টক বাড়াই দেন। না বাড়াই দিতে গেলে তখন আস্তে আস্তে ওনাদের মন মালিন্য হয়, মন মালিন্য হলে তর্ক বিতর্ক, এক সময় দেখা গেল যে আপনি নিজেই ধর ব্যবসায়ী করুন না, এরকম হয় আর কি। এখন আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো যে ডিলারশিপ ব্যবসা যদি কেউ ছাড়তে চায়, এখন ডিলারশিপ ব্যবসায় আমার যেটা ধারণা এবং যতটুকু নিয়েছে, অন্য একটা ব্যবসা ধরেন আপনার চকবাজার একটা দোকান আছে, আপনি কিছু লস দিয়ে হলো আপনার পণ্য যা আছে বেচে কিনে আপনি একটা পুঁজি বের করতে পারবেন। ডিলারশিপ ব্যবসাটা এতটা সহজ যে আমি ব্যবসা ছেড়ে দেবো, আমি পুঁজিটি বের করে নিয়ে চলে আসবো? এটা সহজ যখন কিনা মার্কেটে আপনার যে গ্রুপটা আছে, আপনার কাছে যদি মার্কেটে পরিচিত থাকে, ধরেন আমাদের হাতে যে ভালো ভালো কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের ভালো সেলস, 10 লাখ 12 লাখ 20 লাখ 15 লাখ সেলস আছে, আমি তখন যদি কিনা আমি এই ব্যবসাটা ছাইড়ে দিতে চাই, যেগুলো আমি ছেড়ে দিতে পারো, 1 মাসের ভিতরে আমার ক্লিয়ার হয়ে যাবো সব। কিন্তু মার্কেটে যদি বাকি ব্যাটটা থাকে, ওইটা আপনার 1 মাসের ভিতরে ক্লিয়ার করে উঠাই দেবো। কোম্পানির কাছে পাওনা দানা থাকে, ওইটা কোম্পানি তো মাসে ডিলারশিপ ছাইড়া দেওয়ার পরে ওনাদের সাথে কি পাওনা দানা ওনারা যদি পায়, হিসাব নিকাশ দিয়ে নিয়ে যাবো, বা আমরা পারলে 1 মাস পরে ওইটা দিয়ে দিব, এরকম হয় আর কি। আপনি চাইলে ভালো ব্যবসা থাকলে আপনার হাতে ছাড়তে পারেন, যদি ব্যবসা ভালো না থাকে তখন ছাড়তে পারেন। তখন ওই যে কোম্পানির লোকজন ট্রাই করে আর কি, যে কোনো আমুক টামুক পাইলে দইরা দিয়ে দিব আর কি। 2 লাখের ব্যবসা আমি 5 লাখ করে দিয়ে দিব, যেমন এরকমটা হয়েছে থেকে আমাদের কাজী কোম্পানি, আমাদের এখানে 1.5 লাখ টাকা সেলস হয়ে গেছে, 1.5 লাখ 1 লাখ। তখন আমি ব্যবসা ছেড়ে দিছি, ছেড়ে তারপরে অন্য জায়গায় ব্যবসা দিচ্ছে, বলছে যে 5 লাখ টাকা সেলস হবে ভাই, গাড়ি একটাই দিছে, 1.5 লাখ টাকা বিক্রি করছে, এর বেশি আর পারে না, সম্ভাবনা হইতেও আছে না।
তো মূলত যেই কোম্পানি আশা দেবো যে আপনার আপনি 10 লাখ টাকা বিক্রি করে দেবো, 6 লাখ টাকা ইনভেস্ট করেন, ইনভেস্ট করছেন কিন্তু বেচতে পারছেন না, দেবেন হঠাৎ করে আস্তে আস্তে ওইখান থেকে স্টক কমে যেতেছে, টাকা কমে যাবো গা। কাজী কোম্পানিতে আমার এরকম হয়েছে, 5 লাখ টাকা আমার স্টক ছিল, এই 5 লাখের থেকে কমতে 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 3 লাখ ঠেকছে। 3 লাখের থেকে ব্যবসা ছাইড়ে দেওয়ার পরে আমি 2,40,000 মতো টাকা পাইছি। এটা দায়বদ্ধ কোম্পানি নিতে চায় না, যে ভাই আপনার গোডাউন, আপনার হাতে চাবি, আপনি পরিচালনা করেন, আর টাকা আপনার কাছে থাকে, তাহলে ওইটার দায়বদ্ধ আমাদের না। আপনি কেমনি কী করছেন আপনি নিজে জানেন, কীভাবে যে জায়গা এটা আমি নিজেও করতে পারি না। হ্যাঁ, যেমন জিনিয়া নিয়ে যায় আর কি। আচ্ছা, ব্যবসা ছেড়ে দিয়ে ভিন্ন কিছু করার চিন্তা করেন কিনা? ব্যবসা ছেড়ে দেওয়া, ভিন্ন কিছু করার চিন্তা ভাবনা, হয়তো পাশাপাশি কিছু করা ভালো, বেটার আর কি, যে তখন যে কোনো টাইমে আপনি একদিকে নির্ভরশীল না হয় অন্যদিকে নির্ভরশীল হওয়া ভালো। যদি আমার পাশাপাশি ধরেন আমার এই ব্যবসার সাথে যদি অন্য কোনো ব্যবসা থাকতো, তখন দেখা গেলো এই ব্যবসা আমার খারাপ হয়ে যেতেছে, দৌড় এই ব্যবসা আর আমি করুম না, আমি ওইটার দিকে আবার একটু চাপ দিই। ধরেন এই ধরনের পরিকল্পনা থাকতে পারে, মনে মনে তো কত আশা থাকে মানুষের, যদি সামনে কোনোভাবে কোনো কিছু উদ্যোক্তা হতে পারি নিলাম। আর যদি কিনা ধরেন রিজিক তো আল্লাহ দেওয়ার মালিক, তো আল্লাহ যদি কিনা রাখে যেন আমার এটার মাধ্যমে আমার রিজিক দিব, তা তো চলবেই। আর যদি আল্লাহ চায় যে ভালো কিছু করার জন্য, ভালো ব্যবসা করার জন্য বা ভালো উদ্যোক্তা হওয়ার জন্য যদি আল্লাহ কপালে রাখে, ইনশাল্লাহ আশা আছে যে কিছু করার মতো। আশাটা আল্লাহ কবুল করুক, দোয়া করি। এখন সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে সকল ব্যবসার ক্ষেত্রে একটা টার্গেট থাকে, যে আমি 2 বছরে এটা করব, 5 বছরে এটা করব, 1 বছরে এটা করব, 6 মাসে এই টার্গেট করব। ডিলারশিপ ব্যবসা কি এই ধরনের টার্গেট নিয়ে করা সম্ভব কিনা বা করেন কিনা? ডিলারশিপ ব্যবসা এই ধরনের টার্গেট নেওয়া সম্ভব না, কারণ ডিলারশিপ ব্যবসা আপনি যে কন্টিনিউ করেই যাবেন এরকম সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে অনেকে 10 বছর, 20 বছর, 30 বছর ব্যবসা করতেছে, হ্যাঁ চলতেছে, কেমন জন্য হেরা আল্লাহ চালাইতেছে, চলতেছে, বা হেরা ভালো ব্যবসায় বা ভালো হিসাব নিয়ে তারা বুঝে। কিন্তু টার্গেট নিয়ে যে করা, যে আমি এটা প্রফিটটা এই পর্যায়ে নিয়ে আসবো, বড় করব, আমার এখান থেকে এত বড় একটা ইনকাম সোর্স বের করবো, এটা সম্ভব না। এটা সম্ভব না যদি সেলস হয়, ভালো সেলস হয়, ভালো লাভ হয়। যেমন ধরেন আপনি যদি কিনা মাসে 1 লাখ টাকা লাভ হইলো, ওইখান থেকে খরচপাতি দিয়ে ধরেন আপনি 50,000 টাকা পাইলেন, এখন আপনার ফ্যামিলি খরচ আছে ধরেন 20,000, এর বেশি আর খরচ হয় না, বা আপনার ব্যক্তিগত খরচ আছে আর 5,000, 25,000, তা 50,000 আর 25,000 টাকা আপনি খাইলেন, 25,000 টাকা আপনি সেভ করলেন। ওই ক্ষেত্রে যদি আপনি আস্তে আস্তে সেভ করতে পারেন, দেখা গেল যে ভালো ধরনের কোনো বড় ধরনের ব্যবসা হইলে, বা আপনি যদি নিজে কোনো উদ্যোক্তা হইতে চান বা কোনো কিছু করতে চান, ভালো একটা ব্যবসা বা দোকান টোকান করতে চান, তখন ওইটা যদি আপনি জমাইতে পারেন তাহলে করতে পারবেন আর কি। যদি আপনার খরচটা বেশি হয়, ইনকাম চাইতে খরচ বেশি হয়, তখন তার এটা পারা সম্ভব না। কিন্তু ধরেন চকবাজার আমার একটা ব্যবসা আছে, আমি বাইরে থেকে মাল এনে বিক্রি করি, বা ইন্ডিয়া থেকে আনি, বা এক্সওয়াইজেড যে কোনো কান্ট্রি থেকে আনি, তখন একটা টার্গেট নিয়ে কিন্তু আগায় তারা, বা অনেকে দেখা যাচ্ছে যে টার্গেট সফলও হয়, কিন্তু ডিলারশিপের ক্ষেত্রে ওই টার্গেটটা নেওয়া পসিবল না। পসিবল, এটা বছরকে বছর আপনি যদি ব্যবসা ধরে রাখেন, আচ্ছা, ব্যবসা ধরে রাখছেন, ব্যবসা আপনার আস্তে আস্তে বছর যাইতেছে, ব্যবসা বাড়তেছে, তাইলে সম্ভব। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা তো আপনার হাতে না। না, আমি 8 বছরের ভিতরে আমি কোনো এক সময় আমার 6 লাখ টাকা ঘুরে লাগছে ব্যবসাতে। কীভাবে গেছে আমি নিজেও জানি না। আচ্ছা, হয়তো ওই যে মার্কেটে বাকি টাকি পড়ছিল, তো এই ডিএসআর উঠে নিজের পকেটে পড়ছে। অনেক সময় কিন্তু এমনটা হয়, সিস্টেম আর কি হয়, সিস্টেম। যেমন আমি যখন এই যে অনলাইনে ব্যবসা করতাম, তখন অনেক সময় ঘুমে চিন্তা করতাম যে আমার পুঁজি কই গেল, যে আমি তো কয় টাকা নিয়ে নামছিলাম, আমার কাছে দেখি টাকা নেই। আবার দেখি যে না, আমার প্রোডাক্ট এসে রিটার্নটের আছে এতগুলো, আমার কুরিয়ারের কাছে এত টাকা পায়, আমার ফেসবুকে এসএমআরের কাছে, ভিসা মাস্টার কার্ডের কাছে এত এত হাজার আছে, সব কিছু হিসেব থেকে যোগমিল করে আমার স্টক আছে এতগুলো, পরে দেখি না টাকা ঠিক মতনই আছে। না, আমাদের তো স্বচ্ছ হিসাব, কোনো নেই, আমার প্রোডাক্ট যা আছে সব হাতের কাছে আছে, দেখা যায়। আমি স্টক 7 লাখ দিয়ে যখন 2 লাখ টাকা পাই না, তখন প্রোডাক্টও কম দেখায়। তো তখন তো আর ওই হিসাব যত্তি করে যায়নি, বা আমাকে যা করি তো নাই। এখন এই নাইটা যাতে না হয়, প্রশ্ন শেষ হয়ে গেছে, এখন নাইটা যাতে না হয়, এই জন্য ধরেন আপনার সামনে থেকে আপনি এই ধরনের পদক্ষেপ নিলে, অবশ্যই আপনার অভিজ্ঞতা আছে যে এই ধরনের পদক্ষেপগুলো যদি নেন, তাহলে যে আপনার স্টক নাই হয়ে যাওয়ার থেকে ফিরতে পারবেন, এমন কোনো জানা নাই পদক্ষেপ? যেহেতু আমি কারণই পাইলাম না যে আমার ব্যবসার থেকে 2 লাখ টাকা কেমনে নাই হইলো, তখন আমি কেমনে পাবো যে এটা আমি আটকামো কীভাবে? যখন আমি একটা পলিথিনে যদি আমি পানি ভরি, যদি ফুটা থাকে, ফুটা বন্ধ করা যায়। একটা হলো যে আপনি জানতে পারেন না, এটা তো ঠিক আছে, জানতে পারলে তো আপনি পেয়ে গেলেন, এটা তো কোনো সমস্যা নেই, প্রশ্নই নেই। যখন আপনি জানতে পারতেছেন না, তখন আপনার মনে হচ্ছে সম্ভাব্য যে এই যে রাস্তাগুলো হতে পারে যেখানে আমার কি যেতে পারে, সেইগুলো আটকানোর ব্যবস্থা গ্রহণ করা।
এমন সুযোগটা? এরকম যদি বোঝা যায় যে আমি ওই কোম্পানির কোনো গাফিলতির কারণে আমার নাই হইতেছে, তখন কোম্পানির সাথে তৎপর হওয়া, ভালো করে হিসাব নিকাশ করা, বা পণ্য ঠিক মতো পণ্যের বুঝে দামটা রাখা, কত দিয়ে কিনতেছে, হ্যাঁ, কত দিয়ে বেচতেছে। সম্পূর্ণ কিছু আর কি করা আর কি। এই তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে পাথফাইন্ডার পডকাস্টে আপনাকে আসার জন্য। আপনার ব্যবসায়িক উন্নতি কামনা করি এবং আপনার নেখায়াত কামনা করি। আজকে আমাদের আলোচনা এখানে সমাপ্ত করছি। আপনাকে ধন্যবাদ আমাকে আপনাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।